হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা 11 অ্যান্ড 12। আজকে থেকে তোমাদের ক্লাস 11 ক্লাস শুরু হচ্ছে। তো আজকে আমার প্রথম ক্লাস তোমাদের যে কোন চ্যাপ্টার স্টার্ট করতে চলেছি, উদ্ভিদ কলা। সেকেন্ড ইউনিটের যে চ্যাপ্টারটা রয়েছে, সেকেন্ড ইউনিটের কি রয়েছে, উদ্ভিদের গঠনগত এবং প্রাণীদের গঠনগত অঙ্গসংস্থান। তার আন্ডারে রয়েছে কি উদ্ভিদের দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস আর একটা হচ্ছে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্টস। তো সেই অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্টসের যে উদ্ভিদ কলা প্লান্ট টিস্যু পোর্শন, এটাই কিন্তু আজকে কভার করব। তো চলো আর দেরি না করে স্টার্ট করা যাক ক্লাসটা। তো প্রথমে বলি উদ্ভিদ কলা। দেখো, কলা সম্পর্কে আগে আমাদের জানতে হবে যে কলা কাকে বলা হয়। আমরা কোষ সম্পর্কে পড়েছি। কোষ কি? আমাদের জীবদেহের গঠনগত এবং কার্যগত একক। মানে যে কোনো জীবদেহ হোক, সেটা উদ্ভিদ হোক প্রাণী হোক, জীবদেহ মানে সে তৈরি হচ্ছে একটা মাত্র কোষ দিয়ে। এবার যদি এককোষী প্রাণী হয় তাহলে তো একটা মাত্র কোষ দিয়েই তৈরি হচ্ছে, কিন্তু যদি বহুকোষী জীব হয়, যেমন আমরা, উন্নত উদ্ভিদ, এরা তো বহুকোষী জীব, তার মানে এদের দেহ অনেকগুলো কোষ নিয়ে তৈরি। আর এই অনেকগুলো কোষের মধ্যে বিভিন্ন কোষ বিভিন্ন রকমভাবে আলাদা আলাদা কাজ করছে। তার মানে কলা আমরা কাকে বলবো? যখন অনেকগুলো কোষ একই রকম দেখতে হয়। তার মানে কলার সংজ্ঞাটা আমরা কি বলবো? যখন অনেকগুলো এই হচ্ছে একটা কোষ, এই হচ্ছে একটা কোষ। এবার কিছু কোষ, ধরো এখানে বেশ কিছু কোষ রয়েছে, যে কোষগুলোকে দেখতে প্রত্যেককেই সেম। প্রত্যেকটা কোষ কি আকৃতিগতভাবে একই হবে। তবে এখানে আমি মোস্টলি লিখে রাখি, কারণ সব ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় যে কলার মধ্যে যতগুলো কোষ থাকবে সবগুলোই যে সেম দেখতেই হতে হবে, এমনটাও কিন্তু বাধ্যতামূলক কোনো নিয়ম নেই। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আকৃতিগতভাবে এরা সেম হয়ে থাকে। আর কি হবে? উৎপত্তিগতভাবে সেম হবে, মানে প্রত্যেকটা কোষ একই জায়গা থেকে উৎপত্তি লাভ করবে, তাহলে উৎপত্তিগতভাবে একই আর কার্যগতভাবে একই। তাহলে কি দেখলাম? যখন একাধিক কোষ আকৃতিগতভাবে সেম হয়, উৎপত্তিগতভাবে সেম হয় এবং কার্যগতভাবে সেম হয়, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি একটা কলা। বোঝা গেল? তাহলে আমরা এই চ্যাপ্টারে মেনলি কি পড়বো? এই চ্যাপ্টারে উদ্ভিদ কলা সম্পর্কে পড়বো, মানে উদ্ভিদের মধ্যে কত প্রকার কলা বর্তমান, কোন কলা কি প্রকার কাজ করছে, সেগুলোই কিন্তু আমরা ডিটেলসে পড়বো। তো এখানে একটা উদ্ভিদ তোমরা দেখতে পাচ্ছ, এখানে জাস্ট একটা ওভারভিউ বোঝানোর চেষ্টা করা হয়েছে। একটা উদ্ভিদ তোমরা দেখতে পাচ্ছ, উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, তিনটে অংশ রয়েছে। তো মূলকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি, মানে মূলকে যদি, এটা যদি মূল হয়, মূলকে যদি আমরা একটা প্রস্থচ্ছেদ মানে ছোট্ট অংশ নিই, তাহলে তার অংশগুলো কিরকম হবে? এরকম হবে। একদম মিডিলে যে প্লাস সাইন দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে বলা হয় ভাস্কুলার বান্ডিল বা নালিকা বান্ডিল। কি বলবো? এটাকে বলছি নালিকা বান্ডিল। এখানে কি থাকে? জাইলেম থাকে, ফ্লোয়েম থাকে, মানে জাইলেম কলা, ফ্লোয়েম কলা থাকে। এই জাইলেম আর ফ্লোয়েমের কাজ কি? জাইলেমের কাজ জল পরিবহন করা, ফ্লোয়েমের কাজ খাদ্য পরিবহন করা। তাহলে জাইলেমগুলো কি করছে? জাইলেমের মধ্যে যত কোষ রয়েছে প্রত্যেকেই তো জল পরিবহন করছে, তার মানে প্রত্যেকটা কোষের কাজ সেম, তাই ওদেরকে একটা কলা ধরেছি আমরা, জাইলেম কলা। যে সমস্ত কোষগুলো খাদ্য পরিবহন করে চলেছে, মানে ধরো এখানে যদি জাইলেম কোষটা থাকে, কালারটা চেঞ্জ করি একটু, আচ্ছা, এটা ধরো একটা জাইলেম কোষ, এখানে জাইলেম রয়েছে, এখানে জাইলেম রয়েছে, এখানে জাইলেম কোষ। আর এখানে রয়েছে কি? ফ্লোয়েম কোষ। এই জায়গাগুলো ধরো ফ্লোয়েম কোষ রয়েছে। তো এই যে এই মূলটা রয়েছে, এই মূলের এখানে যদি জাইলেম থাকে, তার উপরেও জাইলেম কোষ রয়েছে, তার উপরেও জাইলেম, মানে একটা পাইপলাইন তৈরি হচ্ছে। তো সেই পাইপলাইনের থ্রুতে মানে এক কোষ থেকে পরের কোষে জল যাচ্ছে, পরের কোষ থেকে পরের কোষে জল যাচ্ছে, এভাবে পাইপলাইনের মতন জল কিন্তু মূল থেকে কাণ্ড, কাণ্ড থেকে পাতায় ছড়িয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা কোষ কি কাজে সাহায্য করলো? জল পরিবহনে সাহায্য করলো। তাহলে ওই কোষগুলোকে একত্রে আমরা বলছি একটা কলা, জাইলেম কলা।
ঠিক এইভাবে এই যে গ্রিন কালারের যে সেলগুলো দেখিয়েছি এগুলোকে বলছি ফ্লোয়েম কোষ। তাহলে এর ওপর আরো ফ্লোয়েম কোষ রয়েছে, আরো কোষ রয়েছে। তো এই কোষ টু কোষ কি যাচ্ছে, খাদ্য পরিবহন হচ্ছে। তাহলে যে সমস্ত কোষগুলো শুধুমাত্র খাদ্য পরিবহন করছে তাদের আমরা কি একটা কলার মধ্যে ফেলতে পারি, কারণ তারা দেখতে একই, আকৃতিগতভাবে সেম, উৎপত্তিগতভাবে সেম, কাজও একই করছে, তাই এদেরকে আমরা ফ্লোয়েম কলা বলছি। তাহলে এই জাইলেম ফ্লোয়েমকে একত্রে আমরা কি বলতে পারি, সংবহন কলা, কারণ এরা সংবহন করছে, খাদ্য সংবহন করছে, জল সংবহন করছে। তাহলে এদেরকে আমরা কি বললাম, একটা কলা, সংবহন কলা। তো এইভাবে কিন্তু বিভিন্ন প্রকার কলা এর মধ্যে রয়েছে। তো সেই শ্রেণী বিভাগগুলোই কিন্তু আমরা দেখব। এখানে কাণ্ডের প্রস্থচ্ছেদ যা দেখানো হয়েছে, কাণ্ডের প্রস্থচ্ছেদের মধ্যে এখানে দেখো জাইলেম ফ্লোয়েম একসাথে দেখানো হয়েছে, এগুলো জাইলেম, এগুলো ফ্লোয়েম। তার বাইরে আরো কিছু লেয়ার রয়েছে, সেই সমস্ত লেয়ার সম্পর্কে আমরা পড়ব। এরপর পাতার গঠন দেখানো হয়েছে, মানে পাতাকে যদি এরকম প্রস্থচ্ছেদ করা হয় তাহলে কি হবে, এইরকম কলাকোষ আমরা দেখতে পারবো। মানে পাতার এই যে শিরাটা রয়েছে, পাতার এই শিরাটা ধরো এখান দিয়ে গেছে, তাহলে শিরার মধ্যে এই যে কাণ্ডের অংশটা থাকবে কিছুটা, মানে এখানেও জাইলেম ফ্লোয়েম থাকছে, আর বাকি যে পাশে সবুজ অংশগুলো এই জায়গায় কি রয়েছে, কিছু কোষ রয়েছে, প্যারেনকাইমা কোষ রয়েছে। তো ওগুলোর কাজ আলাদা, এগুলোর কাজ আলাদা। তো এই সমস্ত কোষ, কি কি কোষ গাছের মধ্যে রয়েছে এবং সেই কোষগুলো কি কাজ করছে, এটাই কিন্তু আমরা জানবো এই চ্যাপ্টারে। তো চ্যাপ্টারে প্রবেশ করার আগে একটা বেসিক টার্ম আমরা জেনে নিই, একটা বেসিক টার্ম জানবো। ধরো এটা ধরো গাছের বীজ বা জাইগোট যেটাকে আমরা বলি। আমরা কি জানি, প্রত্যেকটা জীব, যে কোনো জীব, সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, প্রতিটা জীবের জীবনচক্র শুরু হয় একটা মাত্র কোষ থেকে। ঠিক আছে, প্রত্যেকটা জীবের, এমনকি আমরাও কিন্তু তৈরি হয়েছি একটা মাত্র কোষ থেকে, সেটা হচ্ছে জাইগোট। এরপর যখন বহুকোষী জীব সৃষ্টি হবে, ওই জাইগোট কি করে, ডিভিশন করে, কোষ বিভাজন করে করে কোষের সংখ্যা বাড়িয়ে একটা বহুকোষী জীব সৃষ্টি করে। তো এখানেও আমাদের কিন্তু তাই হচ্ছে। কি হচ্ছে, এই যে কোষটা রয়েছে, এই যে জাইগোট, এই জাইগোট কি করবে, কোষ বিভাজন করবে। তাহলে কোষ বিভাজন করে কোষ এর ভেতরে যে নিউক্লিয়াসটা রয়েছে, নিউক্লিয়াসটাকে যদি আমি সাদা দিয়ে দেখাই, এটা যদি সাদা হয়, তাহলে ভেতরে কি কোষ বিভাজন করছে, বিভাজন করে প্রচুর কোষ তৈরি করছে, একটা পুঞ্জীভূত অবস্থা তৈরি হলো। তো একটা সময় পর কি হবে, এই কোষগুলো বাইরে বেরিয়ে আসবে, মানে বীজের যখন অঙ্কুরোদ্গম হবে, চারা গাছ বের হবে, মানে কাণ্ড মূল তৈরি হবে। তো সেই সময় কি হচ্ছে, তাহলে ভেতরে কি কোষ বিভাজন হলো, এখানে কোষ বিভাজন হয়েছে। এরপরে দেখো এই যে বীজটা রয়েছে, এখান থেকে যদি অঙ্কুরোদ্গম হয়, অঙ্কুরোদ্গম হলে কি হবে, এখান থেকে একটা কাণ্ড, পাতা এরকম তৈরি হবে, এখান থেকে মূল তৈরি হচ্ছে। ঠিক আছে, এরা মূল তৈরি হচ্ছে। ভেতরে কিছু কোষ ছিল, ভেতরে এই কোষগুলো ছিল, তো এই কোষগুলো বৃদ্ধি পেতে পেতেই তো এই গাছটা তৈরি করছে। এবার ভালো করে বুঝবে, এই যে প্রত্যেকটা কোষ কি করলো, বিভাজিত হয়ে অঙ্কুরোদ্গমের সৃষ্টি করলো। তাহলে এই সমস্ত কোষগুলোকেও আমরা একটা কলা বলতে পারি। কোষগুলো কি করছে, কোষগুলো মানে সবসময় বিভাজন করে যাচ্ছে, একভাবে বিভাজন করে যাচ্ছে। তাহলে যে কোষগুলো বিভাজন করছে, বিভাজন করে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করছে, তাদের আমরা বলবো ভাজক কলা। এক কথায় কি বলবো, ভাজক কলা। তার মানে এই সমস্ত কলাগুলোকে আমরা কি বলতে পারি, এগুলোকে বলতে পারি ভাজক কলা। মানে যে সমস্ত কোষ বিভাজন করবে তারাই ভাজক কলা। এটা ক্লিয়ার? এবার উদ্ভিদের বৃদ্ধি হতে হতে একটা সময় পরে গিয়ে উদ্ভিদটা আরো বড় হলো। এখান থেকে দেখো উদ্ভিদটা ধরো আরো বড় হলো, এখান থেকে ধরো মূলটা আমি ইয়েলো দিয়ে দেখাচ্ছি, মূল তৈরি হয়েছে এখানে। আচ্ছা, এখান থেকে ধরো গাছটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এরকম কি বৃদ্ধি পাচ্ছে গাছটা। বৃদ্ধি পাওয়ার পর একটা সময় কি হয়, এই যে জায়গাটার, এই জায়গাগুলোর কোষ বিভাজন বন্ধ হয়ে যায়। মানে যে জায়গাটায় উদ্ভিদের গ্রোথ কোথা দিয়ে হয়,
অগ্রবৃদ্ধি হয়, মানে অগ্রভাগের কোষগুলো বিভাজন হতে থাকে, তখন কিন্তু এই কোষগুলো বিভাজিত হচ্ছে না, কাণ্ডের এই জায়গার কোষগুলো কিন্তু বিভাজিত হচ্ছে না। আবার মূলের মধ্যে যদি দেখি, মূলের অগ্রভাগে যে কোষগুলো রয়েছে সেগুলো বিভাজন করছে, বা শাখার অগ্রভাগে যেগুলো রয়েছে সেগুলো বিভাজন করছে, এই মাঝেরগুলো কিন্তু বিভাজন করছে না। তাহলে যে সমস্ত কোষ বিভাজন করছে না তাদেরকে আমরা কি বলতে পারি? তাদেরকে বলতে পারি স্থায়ী কলা। এই যারা বিভাজন করছে তাদের বললাম ভাজক কলা, আর যারা বিভাজন করছে না, পার্মানেন্ট হয়ে গেছে, তাদেরকে কি বলবো? স্থায়ী কলা। তাহলে এখানে যদি রেড দিয়ে দেখাই, তাহলে এই জায়গাগুলোতে কি রয়েছে? এই জায়গাগুলোতে সব রয়েছে কি? স্থায়ী কলা। এইগুলোতে সব স্থায়ী কলা। আর ভাজক কলা কোথায় থাকবে? পাতার অগ্রভাগে থাকবে, যেখান থেকে বৃদ্ধি হয়, যে জায়গার কোষগুলো বিভাজিত হচ্ছে, যেখানে বৃদ্ধি হচ্ছে, তাহলে পাতার অগ্রভাগে পাতাটা বৃদ্ধি পাবে। প্রত্যেকটা পাতার অগ্রভাগে আমরা ভাজক কলা পাবো, কাণ্ডের অগ্রভাগে আমরা ভাজক কলা পাবো, মানে এই জায়গাগুলোতে আমরা ভাজক কলা পাবো। মূলের অগ্রভাগে ভাজক কলা পাচ্ছি, প্রত্যেকটার অগ্রভাগে টিপ পোর্শনটাই আমরা ভাজক কলা পাচ্ছি। আবার এই যে এখান থেকে শাখা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই জায়গাতেও আমরা কিন্তু কিছু ভাজক কলা পাবো। আর বাকি জায়গাগুলো কি হচ্ছে? যে জায়গার কোষগুলো বিভাজিত হচ্ছে না, ধরো এই জায়গাটা পাতাটা ম্যাচিওর হয়ে গেছে, তাহলে এই কোষগুলো কিন্তু আর বিভাজিত হবে না। বা একটা পাতা, তার যেটা সাইজ, সেই গাছের পাতার যে সাইজ, সেটা পুরোপুরি ম্যাচিওর হয়ে গেছে, তাহলে সেই পাতার কোষ তো আর বিভাজিত হচ্ছে না, তাহলে সেগুলো হয়ে গেল কি? পার্মানেন্ট টিস্যু, মানে স্থায়ী কলা। তাহলে এইখানে আমরা মেনলি কি দেখালাম? মেনলি দুটো কলা দেখালাম। কি? একটা হচ্ছে ভাজক কলা, আর একটা হচ্ছে স্থায়ী কলা। মানে উদ্ভিদ কলাকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? প্রধান, আমরা উদ্ভিদ কলাকে ভাগ করছি, উদ্ভিদ কলা প্রধান দু প্রকার। কি কি? একটা হচ্ছে ভাজক কলা, আর একটা যাচ্ছে কি? স্থায়ী কলা। ঠিক আছে, তাহলে প্রধান দুটো কলাতে আমরা ভাগ করলাম। যে সমস্ত কোষগুলো বিভাজনে সক্ষম, ভাজক কলা কি বলবো? যে সমস্ত কোষগুলো বিভাজনে সক্ষম এবং উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করছে তাদের আমরা বলছি ভাজক কলা। যে সমস্ত কোষগুলো আর বিভাজন করছে না, বিভাজনে অক্ষম, তাদেরকে আমরা বলছি স্থায়ী কলা। তাহলে আমরা প্রথম দেখে নেব কি? ভাজক কলা সম্পর্কে আমরা আগে জানবো। তো এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে ভাজক কলাতে আমরা আসি। এই হচ্ছে ভাজক কলা। ভাজক কলার এখানে একটা মাইক্রোস্কোপিক ছবি দেখানো হয়েছে, এটা মাইক্রোস্কোপের আইপিস, সেখানে কয়েকটা ভাজক কলার কোষ দেখতে পাওয়া যাচ্ছে। তো এই কোষগুলো দেখে আমরা কি বুঝতে পারছি? এক, দেখো আমরা ভাজক কলার বৈশিষ্ট্য কি পড়েছিলাম? ভাজক কলার বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য আছে? এক, প্রথম যেটা বলবো, ভাজক কলা বিভাজনে সক্ষম, বিভাজনে সক্ষম। সেকেন্ড, এইবার আমরা এই ছবিটা দেখে বলি। এই ছবিটাতে কি দেখা যাচ্ছে? প্রত্যেকটা কোষ খুব কনজাস্টেড ভাবে রয়েছে, খুব গায়ে গায়ে রয়েছে, এই কোনো কোষের মাঝে কোনো ফাঁকা স্থান নেই। আর এই কোষগুলো বারবার বিভাজিত হওয়ার দরুন এদের যে কোষ প্রাচীর কিন্তু পুরু হয় না, কোষ প্রাচীর কি হয়? পাতলা হয়। তাহলে এদের কোষগুলো দেখো প্রত্যেকটা সিমিলার, প্রত্যেকটা কোষ আকৃতিগতভাবে যদি দেখি প্রত্যেকটা কোষকে সেম দেখতে, তাহলে কি লিখবো? কোষগুলি এই বৈশিষ্ট্যগুলোকে কিন্তু হাইলাইট করবে। এইখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ কোশ্চেন হবে, ঠিক আছে? এই লাইনগুলোকে কিন্তু তোমরা নোট করে রাখতে পারো। তাহলে কোষগুলো আকৃতিগতভাবে সেম, আকৃতিগতভাবে একই, ঠিক আছে? থার্ড কি বলবো? কোষ প্রাচীর আমরা দেখলাম খুব পাতলা, কোষ প্রাচীর এখানে পুরু হওয়ার জায়গা পায় না, আবার ডিভিশন হয়ে যায়, তাহলে এদের কোষ প্রাচীর পাতলা, ঠিক আছে? এটা গেল। ফোর্থ আমরা কি বলবো? কি দেখলাম? প্রত্যেকটা কোষের মাঝে আমরা প্রপার নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, তার মানে কোষগুলো কি সজীব, এখানে প্রোটোপ্লাস্ট রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, তার মানে কোষগুলো সজীব প্রকৃতির। সজীব বলেই তো সে বিভাজন করতে পারছে, মৃত কোষ আর বিভাজন করতে পারছে না, তাই না? তাহলে কোষগুলো কি
ভাজক কলার কোষগুলি সজীব। আর কি, প্রত্যেকটা কোষ নিউক্লিয়াস যুক্ত, নিউক্লিয়াস যুক্ত কোষ। আর একটা কি দেখলাম, আচ্ছা প্রত্যেকটা কোষে, এটা মাথায় রাখবে, ভাজক কলার যে কোষগুলো রয়েছে তার মধ্যে কোনো ভ্যাকুয়াল থাকে না। কোষের মধ্যে একটা ফাঁকা জায়গা থাকে, কোষ গহ্বর বলা হয়, যেটাকে ভ্যাকুয়াল বলছি। তো এই ভাজক কলার কোষে কিন্তু কোনো ভ্যাকুয়াল থাকে না, তাহলে এদের কোষে ভ্যাকুয়াল অনুপস্থিত, ভ্যাকুয়াল অনুপস্থিত। আর লাস্ট পয়েন্ট আমরা বলবো কি, প্রত্যেকটা কোষের মাঝে কোনো ফাঁকা জায়গা নেই। মানে অনেক সময় দেখা যায় কোষগুলো যদি এইভাবে অ্যারেঞ্জ থাকে, এইভাবে যদি আমরা কোষগুলোকে অ্যারেঞ্জ করি, তো এর মাঝে কিছু ফাঁকা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় কোষান্তর রন্ধ্র, কোষান্তর রন্ধ্র। কিন্তু এখানে কি রয়েছে কোষান্তর রন্ধ্র? না, এখানে কোষান্তর রন্ধ্র অনুপস্থিত। তাহলে ভাজক কলার কোষে কোষান্তর রন্ধ্র অনুপস্থিত। বোঝা গেল? তাহলে এইগুলো গেল কি ভাজক কলার বেসিক কিছু বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এই ছবি দেখে কিন্তু সমস্ত বৈশিষ্ট্যগুলো হয়ে যাচ্ছে। বায়োলজির ক্ষেত্রে আমি বিশেষ করে বলি, তোমরা ক্লাস 11-এ সদ্য উঠেছো, ক্লাস 10-এ খুব কম জায়গা তোমরা পড়েছো, মানে 4 থেকে 5টা চ্যাপ্টার তোমরা পড়ে এসছো লাইফ সায়েন্সে। তো সেই টাইমের মধ্যে কিন্তু এই বছর তোমাদের কি করতে হচ্ছে, 10টা চ্যাপ্টার তোমাদের পড়তে হচ্ছে, তাও অর্ধেক সময়। তো সেখানে তোমাদের এইগুলো মেমোরাইজ করতে গেলে কি করতে হবে, ডায়াগ্রামটাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, মানে ব্রেনে তোমাদের ইমেজ ক্রিয়েট করতে হবে, সেই ছবি রিলেটেড পড়তে হবে, ছবি মনে রেখে কিন্তু সমস্ত টার্মগুলো তোমাদের মেমোরাইজ করতে হবে। তো এখানে দেখো আমি যে কটা বৈশিষ্ট্য লিখেছি, এই ছবিটা দেখলেই কিন্তু সমস্ত বৈশিষ্ট্যগুলো তোমাদের হয়ে যাচ্ছে। তাহলে কোষগুলো এক ভাজক, মানে যেটা বিভাজিত হতে পারে, বিভাজনে সক্ষম। কোষগুলো প্রত্যেকটা আমরা দেখছি আকৃতিগতভাবে সেম। কোষ প্রাচীর পাতলা, কোষগুলো সজীব প্রকৃতির হয়, প্রত্যেকটা কোষে আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, ভ্যাকুয়াল অনুপস্থিত, আর লাস্ট কোষান্তর রন্ধ্র অনুপস্থিত। এগুলো যাচ্ছে ভাজক কলার বৈশিষ্ট্য। এবার আসবো, এই যে ভাজক কলা বললাম, তো উদ্ভিদের তো অনেক জায়গায় ভাজক কলা রয়েছে, অগ্রভাগে রয়েছে, পাশে রয়েছে, মূলের অগ্রভাগে রয়েছে। তো এক একটা ভাজক কলা তো বিভাজন করে এক একটা নতুন অঙ্গ তৈরি করছে। তার মানে এই ভাজক কলাকেও আমরা অনেক রকম ভাবে ভাগ করতে পারি, অনেকগুলো আলাদা আলাদা ক্যাটাগরিতে আমরা ভাগ করব। তো শ্রেণী বিভাগটা যদি দেখি, ভাজক কলা শ্রেণী বিভাগটা এখানে দেখে নাও কত ভাবে ভাগ করছি। এখানে টোটাল 5 রকম ভাবে ভাগ করব। ফার্স্ট ক্যাটাগরি কি, মানে এখানে আমরা আলাদা আলাদা ক্যাটাগরি আনছি। মানে ধরো একটা স্কুলে কি করা হয়, প্রত্যেকটা স্টুডেন্টকে যে যে ক্লাসে পড়ে সেই শ্রেণীতে ভাগ করা হয়, মানে ক্লাস 1, 2, 3, 4 এই অনুযায়ী তাদের ক্লাসে বসানো হয়। এবার একটা অনুষ্ঠান আছে, ডান্স কম্পিটিশন হবে, তো সেখানে তো নিশ্চয়ই ক্লাস অনুযায়ী দেখবো না আমরা কে কে ভালো নাচতে পারে, সেই হিসেবে ক্যাটাগরাইজ করব যে কোন ক্লাস থেকে কোন ক্লাসের স্টুডেন্টরা, মানে ধরো 7-এর 5 জন ভালো ডান্স করে, 6-এর 2 জন ভালো ডান্স করে, তো সমস্ত ক্লাস থেকে ওই ডান্স করা মেয়েদের আলাদা করলাম, যারা ভালো গান করে তাদের প্রত্যেকটা ক্লাস থেকে আলাদা করলাম। তার মানে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা। তো এখানেও আমরা ভাজক কলাকে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করব, ঠিক আছে? তো ফার্স্ট ক্যাটাগরি কি, পরিস্ফুরণের দশা অনুসারে, মানে কিভাবে পরিস্ফুটন হচ্ছে ভাজক কলার সেই অনুযায়ী আমরা ভাগ করছি। কটা ভাগে? 2টো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি মাস ভাজক কলা, আর একটা যাচ্ছে আদি ভাজক কলা। আচ্ছা, এইগুলো আমরা এখানে একবার জাস্ট ভাগগুলো দেখে নিই, পরে আমরা প্রত্যেকটা কিন্তু ডিটেলসে পড়বো। তো এখানে আমি এই দুটো একটু বলে দিই, মাস ভাজক কলা কাকে বলা হয় আর আদি ভাজক কলা কাকে বলা হয়। মাস কথার অর্থ হচ্ছে পুঞ্জীভূত ভাজক কলা, মানে এক জায়গায় অনেকগুলো কোষ পুঞ্জীভূত অবস্থায় রয়েছে, সেই অবস্থাটাকে বলি আমরা মাস ভাজক কলা। তাহলে কখন এই অবস্থাটা দেখা যায়, এই যে বীজটা রয়েছে, এই বীজের মধ্যে কি কোষগুলো বিভাজিত হয়ে অনেক কোষ তৈরি করছে, মানে বীজের মধ্যে একটা পুঞ্জীভূত অবস্থা সৃষ্টি করছে, এইটাকেই আমরা কি বলছি, মাস ভাজক কলা। যেগুলো ভেতরে ছিল পরিস্ফুটনের আগে, পরিস্ফুটনের আগে বীজের মধ্যে যে পুঞ্জীভূত কোষের সৃষ্টি হয়, কলা সৃষ্টি হয়, সেটাকে আমরা কি বলছি, মাস ভাজক কলা। আর আদি ভাজক কলা কাকে বলবো,
আদিভাজক কলা মানে এই যে এখান থেকে অঙ্কুরোদ্গম হওয়ার পর যেগুলো উদ্ভিদের প্রাথমিক দেহ গঠনে মানে অংশ নিচ্ছে, প্রাথমিক দেহ গঠিত করছে, এইগুলোকে আমরা কি বলবো? আদিভাজক কলা। ঠিক আছে, তাহলে পরিস্ফুটনের দশা অনুযায়ী আমরা দুটো ভাগে ভাগ করলাম, এক মাস বা পুঞ্জীভূত ভাজক কলা, আর একটা হচ্ছে আদিভাজক কলা যেটা উদ্ভিদের প্রাথমিক দেহ গঠন করছে। এরপর চলে আসবো অন্য ক্যাটাগরি, উৎপত্তি অনুসারে ভাজক কলা কয় প্রকার? ঠিক আছে, উৎপত্তি অনুসারে ভাজক কলা দু প্রকার। কি কি? এক যাচ্ছে প্রাথমিক, আর একটা হচ্ছে গৌণ। প্রাথমিক ভাজক কলা আমরা কাকে বলবো? প্রাথমিক ভাজক কলা মানে যেটা উদ্ভিদের প্রাথমিক দেহ গঠন করে, মানে উদ্ভিদটা এই যে বৃদ্ধি পাচ্ছে, এক কথায় আমরা আদি ভাজক কলাকে কিন্তু প্রাথমিক ভাজক কলা বলতে পারি। দেখো ক্যাটাগরি আলাদা, যেটা বললাম একটা স্কুলে যদি ডিভিশন করা হয়, সে ক্লাস 7-এর স্টুডেন্ট, সে ভালো ডান্স পারে, তার ডান্স ক্যাটাগরিতেও রয়েছে, সে ক্লাস 7-এও রয়েছে, আবার 6-এ একজন রয়েছে, সেও ভালো ডান্স করছে, তাই একই ক্যাটাগরিতে রয়েছে। তো এইভাবে কিন্তু আলাদা ক্যাটাগরিতে আমরা সেম ক্যান্ডিডেট পেতেই পারি, তো এখানেও তাই। তাহলে আদিভাজক কলা যেটা উদ্ভিদের প্রাথমিক দেহ গঠন করছে, প্রাথমিক ভাজক কলা যেটা উদ্ভিদের প্রাথমিক দেহ গঠন করছে, মানে যে চারা গাছ তৈরি করছে। এবার ধরো একটা বীজ থেকে চারা গাছ নির্গত হলো, সেটা বড় হচ্ছে, প্রায় এতটা বড় হলো, তো ওই যে সরু চারা গাছ নির্গত হলো, ওটা যদি শুধু ওপর দিকে অগ্রবৃদ্ধি হয়, মানে লম্বা হয়ে যায়, তো একটা সময় পর সেটা মেকানিক্যাল স্ট্রেংথের অভাবে পড়ে যাবে। তার মানে একটা সময় পরে গিয়ে উদ্ভিদের কি দরকার? গৌণ বৃদ্ধির দরকার, মেকানিক্যাল স্ট্রেংথ দরকার। তখন উদ্ভিদটাকে কিন্তু চওড়া হতে হবে, মানে ওই প্রাথমিক যে গঠন চারা গাছ, সেখান থেকে উদ্ভিদের যে পার্শ্বীয় গঠন বৃদ্ধি, মানে চওড়ায় যখন বাড়ছে, এই অবস্থাটাকে আমরা বলে থাকি উদ্ভিদের গৌণ বৃদ্ধি। ঠিক আছে, উদ্ভিদের গৌণ বৃদ্ধি। তাহলে প্রাথমিক দেহ যারা গঠন করলো তাদের তো আমরা বললাম প্রাথমিক ভাজক কলা। এবার প্রাথমিক ভাজক কলা এই যে প্রাথমিক দেহটা গঠন করেছে, তাহলে এখানে তো কিছু স্থায়ী কলা তৈরি হয়ে গেছে, এই রেডগুলো কি স্থায়ী কলা। আর ভাজক কলা কোথায় রয়েছে? এই অগ্রভাগে, পাতার অগ্রভাগে, এইসব জায়গায় ভাজক কলা রয়েছে, মূলের অগ্রভাগে এইসব জায়গায় রয়েছে। এবার এইখানটার যদি প্রস্থচ্ছেদ আমি দেখাই, মন দিয়ে দেখবে, কাণ্ডের যদি প্রস্থচ্ছেদ দেখাই, এটা হচ্ছে একদম বাইরের ত্বক, যেটাকে আমরা বলছি বহিস্তক, এটা যাচ্ছে বহিস্তক। তো এর মিডিলে আর একটা লেয়ার রয়েছে যেটাকে আমরা বলি অন্তস্তক, এটা যাচ্ছে কি অন্তস্তক, মানে কাণ্ডের মাঝখানে, যেটাকে আমরা স্টিলি রিজিয়ন বলি। তো এর মধ্যে কি রয়েছে? এর মধ্যে রয়েছে এরকম জাইলেম কোষ, ফ্লোয়েম কোষও দেখতে পাওয়া যেতে পারে। এবার ফ্লোয়েম কোষ ধরো, এই অর্ধেকটা ধরো ফ্লোয়েম কোষ, এই অর্ধেকটা ফ্লোয়েম কোষ। তো এই জাইলেম ফ্লোয়েমের গঠন বিভিন্ন রকমের হতে পারে, পরবর্তী চ্যাপ্টারের শেষে আমরা দেখব যে জাইলেম ফ্লোয়েম একসাথেও থাকতে পারে, জাইলেম ফ্লোয়েম আলাদা আলাদাও থাকতে পারে অরীয় স্থানে। তো এদের সজ্জারীতি এক একটা গাছে এক এক রকম, তো এখানে আমি একরকম দেখালাম। তো এই জাইলেম ফ্লোয়েমের মাঝখানে, মানে এগুলো তো সবই পার্মানেন্ট টিস্যু, মানে স্থায়ী কলা। ঠিক আছে, আর কি কি রয়েছে? এই জাইলেম ফ্লোয়েমের মাঝখানে এক ধরনের লেয়ার রয়েছে যেটাকে আমরা বলি ক্যাম্বিয়াম। এটাকে কি বলবো? ক্যাম্বিয়াম। এটাও কিন্তু স্থায়ী কলা ছিল, উদ্ভিদের গ্রোথ হচ্ছিল, এখানে তো সবই স্থায়ী কলা হয়ে যাচ্ছে। এর বাইরে রয়েছে কর্টেক্স অঞ্চল, মানে এই জায়গায় যে কোষগুলো রয়েছে এই জায়গাটাকে আমরা বলি কর্টেক্স অঞ্চল। তো এই গঠনগুলো আমরা লাস্টে গিয়ে দেখব, এখন জাস্ট আমি একটা ওভারভিউ বলছি। তাহলে এখানে আমার বোঝাতে চাইছি যে গৌণ ভাজক কলা কোনটা। প্রাথমিক ভাজক কলা যেটা উদ্ভিদের প্রাথমিক দেহ গঠন করলো, আর গৌণ ভাজক কলা এই যে ক্যাম্বিয়াম রয়েছে না, এই ক্যাম্বিয়াম কি করে, যখন উদ্ভিদের গৌণ বৃদ্ধির দরকার পড়ছে, মানে চওড়ায় বাড়তে হবে, তখন এই ক্যাম্বিয়াম কি করে, হঠাৎ করে বিভাজনে অক্ষম থেকে বিভাজনে সক্ষম হয়ে যায়। মানে স্থায়ী কলা ছিল, সে আবার কিসে পরিণত হয়ে গেল? ভাজক কলায় পরিণত হয়ে গেল। পরিণত হয়ে এ কি করবে? কোষ বিভাজন করবে। এ কি করছে? কোষ বিভাজন করে একটা ক্যাম্বিয়াম রিং তৈরি করছে। এই অনুযায়ী ভেতরে একটা করে জাইলেমের লেয়ার, বাইরে একটা করে ফ্লোয়েমের লেয়ার, এইভাবে কি করছে, জাইলেম ফ্লোয়েমের লেয়ার বাড়ছে। যত লেয়ার বাড়বে, মানে এগুলোকে বলা হয় বৃদ্ধি বলয়, যত বৃদ্ধি বলয় বাড়ছে উদ্ভিদটা চওড়ায় বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটাকে আমরা বলছি উদ্ভিদের গৌণ বৃদ্ধি বা সেকেন্ডারি গ্রোথ।
তাহলে সেকেন্ডারি গ্রোথে কে হেল্প করলো? এক ধরনের পার্মানেন্ট টিস্যু ক্যাম্বিয়াম, যে পরবর্তীকালে স্থায়ী কলা থেকে ভাজক কলায় রূপান্তরিত হলো। তাহলে একেই আমরা বলবো গৌণ ভাজক কলা। তাহলে প্রাথমিক ভাজক কলা আমরা কাকে বললাম? যেটা উদ্ভিদের প্রাথমিক দেহ গঠন করে, বিভাজনে সক্ষম, সেগুলোকে প্রাথমিক ভাজক কলা বলছি। আর গৌণ ভাজক কলা কোনগুলোকে বলবো? যেগুলো স্থায়ী কলা থেকে সৃষ্ট, উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে সাহায্য করে, তাদেরকে আমরা বলছি গৌণ ভাজক কলা। এক্সাম্পল ক্যাম্বিয়াম। তো এই পর্যন্ত গেল। এরপর চলে আসছি অবস্থান অনুসারে, মানে ভাজক কলা কোন জায়গায় থাকছে সেই অবস্থান অনুসারে আমরা আবার তিনটে ভাগে ভাগ করতে পারি: অগ্রস্থ, নিবেশিত, পার্শ্বস্থ। তো এগুলো আমরা নেক্সট স্লাইডে দেখব। তো এটা যাচ্ছে অবস্থান অনুসারে তিনটে ভাগ। কাজ অনুসারে যদি দেখি, কাজ অনুসারে তিনটে ভাগে ভাগ করা যায়: প্রোটোটার্ম, প্রোক্যাম্বিয়াম, ভূমিভাজক কলা। আর লাস্ট হচ্ছে কোষ বিভাজনের তল অনুসারে তিনটে ভাগে ভাগ করা যায়, মানে কোষটা কোন অ্যাঙ্গেলে বিভাজিত হবে সেই অনুযায়ী দেখছি মাস ভাজক কলা, প্লেট ভাজক কলা আর রিব ভাজক কলা। তো এই তিনটে আমরা একটু ডিটেলে দেখে নিই। ফার্স্টে আসবো অবস্থান অনুসারে ভাজক কলা কয় প্রকার। তাহলে অবস্থান অনুসারে আমরা কি কি বললাম? এক বললাম কি অগ্রস্থ ভাজক কলা। অগ্রস্থ ভাজক কলা আমরা কাকে বলবো? দেখো, এই যে উদ্ভিদের অগ্রভাগে যে ভাজক কলা থাকবে, উদ্ভিদের অগ্রভাগে, পাতার অগ্রভাগে, এই সমস্ত জায়গায় যে ভাজক কলাগুলো রয়েছে এগুলোকে আমরা কি বলছি? এইগুলোকে বলবো অগ্রস্থ ভাজক কলা। তাহলে অবস্থান অনুযায়ী আমরা বললাম এটা অগ্রভাগে রয়েছে। মূলের অগ্রভাগেরটাকেও বলবো, কারণ অগ্রভাগেই তো রয়েছে। মূলের অগ্রভাগে, কাণ্ডের অগ্রভাগে, পাতার অগ্রভাগে যে সমস্ত ভাজক কলা প্রেজেন্ট সেগুলোকে আমরা বলছি অগ্রস্থ ভাজক কলা। এরপর সেকেন্ড কি চলে আসছে? সেকেন্ড আসছে নিবেশিত ভাজক কলা। নিবেশিত ভাজক কলা কাকে বলবো? নিবেশিত মানে দুটো স্থায়ী কলার মাঝখানে যে ভাজক কলা থাকে সেটাকে আমরা বলবো নিবেশিত। তাহলে এখানে দেখো পার্মানেন্ট টিস্যু রয়েছে, এখানে পার্মানেন্ট টিস্যু রয়েছে, এই মিডিলে কি রয়েছে? এই মিডিলে, কারণ এখান থেকে কি তৈরি হচ্ছে? এখান থেকে তো শাখা তৈরি হচ্ছে, তার মানে এখানে কিছু ভাজক কলা তো থাকতে হবে যে শাখার বৃদ্ধি করবে। তাহলে এইখানে যে ভাজক কলাগুলো রয়েছে, ওপরে দেখো আবার কি রয়েছে? স্থায়ী কলা, নিচে স্থায়ী কলা। তাহলে দুটো স্থায়ী কলার মাঝে যে কলা রয়েছে সেটাকে আমরা কি বলছি? নিবেশিত ভাজক কলা। এটা যাচ্ছে নিবেশিত। আর নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে থার্ড পার্শ্বস্থ ভাজক কলা। পার্শ্বস্থ ভাজক কলা আমরা কাকে বলবো? যেগুলো উদ্ভিদের পার্শ্বীয় বৃদ্ধি ঘটাবে। যেমন এখানে দেখতেই পাচ্ছ ক্যাম্বিয়াম ছিল, যেটা কি করছে? উদ্ভিদের পার্শ্বীয় বৃদ্ধি মানে গৌণ বৃদ্ধি ঘটাচ্ছে, সেগুলোকে আমরা বলবো কি? পার্শ্বীয় ভাজক কলা। তাহলে এইগুলোকে আমরা কি হিসাবে ভাগ করলাম? এগুলোকে ভাগ করলাম অবস্থান অনুযায়ী, যে ভাজক কলাটা কোন জায়গায় রয়েছে। অগ্রভাগে থাকলে অগ্রস্থ ভাজক কলা, দুটো স্থায়ী কলার মাঝে থাকলে নিবেশিত ভাজক কলা, আর উদ্ভিদের পার্শ্ব, যেটা পার্শ্বীয় বৃদ্ধি ঘটাচ্ছে, পাশে থাকলে সেটা হচ্ছে পার্শ্বীয় ভাজক কলা। নেক্সট ক্যাটাগরি দেখে নেব। নেক্সট ক্যাটাগরি কি আছে? উৎপত্তি অনুসারে। এটা আমাদের অলরেডি বলা হয়ে গেছে। উৎপত্তি অনুসারে আমরা কি কি দেখেছিলাম? উৎপত্তি অনুসারে আমরা দেখেছিলাম প্রাথমিক আর গৌণ। প্রাথমিক ভাজক কলা যেগুলো উদ্ভিদের প্রাথমিক দেহ গঠন করে, প্রাথমিক দেহ গঠনে অংশ নেয়, সেগুলোকে আমরা কি বলছি? প্রাথমিক ভাজক কলা। আর একটা যাচ্ছে কি? গৌণ ভাজক কলা। গৌণ ভাজক কলা কাকে বলছি? উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে যারা সাহায্য করছে, উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে সাহায্য করে, তাদের বলছি গৌণ ভাজক কলা। তো এই দুটো আমার অলরেডি বোঝানো হয়ে গেছে। নেক্সট ক্যাটাগরি কি আছে?
কাজ অনুসারে, এটা বেশ ইম্পর্টেন্ট। কাজ অনুসারে ভাজক কলাকে কয় ভাগে ভাগ করা যায়? কাজ অনুসারে 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কি, এক হচ্ছে প্রোটোডার্ম, প্রোটোডার্ম, সেকেন্ড যাচ্ছে প্রোক্যাম্বিয়াম, আর থার্ড যাচ্ছে ভূমিভাজক কলা বা গ্রাউন্ড মেরিস্টেম। এই 3টে ভাগে ভাগ করছি কাজ অনুসারে। কি কাজ করছে? প্রোটোডার্ম আমরা কাকে বলবো? দেখো, উদ্ভিদের এই যে গঠনটা রয়েছে, যে কাণ্ডের প্রস্থচ্ছেদ এখানে দেখিয়েছে, একদম বাইরে আমরা কি দেখতে পাই? বহিস্তক দেখতে পাই। বহিস্তকের ভেতরে থাকে কিছু কর্টেক্স অঞ্চল, ঠিক আছে? মানে এই যে এটা যাচ্ছে কি বহিস্তক, তারপরে যাচ্ছে কি এইগুলো কর্টেক্স অঞ্চল, তারপরে যাচ্ছে কি অন্তস্তক, এটা যাচ্ছে অন্তস্তক। অন্তস্তকের ভেতরে কি জাইলেম রয়েছে, ফ্লোয়েম রয়েছে, জাইলেম ফ্লোয়েম রয়েছে। আর একদম মিডিলে কি রয়েছে? এই মিডিলে এইগুলোকে বলা হয় মজ্জা। তাহলে কি কি অংশ একবার জাস্ট এখানে বলে দিই। এগুলোকে বলা হয় মজ্জা। আচ্ছা, এইগুলোকে বলছি, মানে এক কথায় এগুলোকে জাইলেম ফ্লোয়েমকে একসাথে আমরা বলছি কি নালিকা বান্ডিল, নালিকা বান্ডিল, ঠিক আছে? তারপর কি রয়েছে? অন্তস্তক রয়েছে, অন্তস্তক। তারপরে রয়েছে কর্টেক্স অঞ্চল, এই যে এই লেয়ারটা রয়েছে এটাকে বলছি কর্টেক্স। আর লাস্ট বাইরে যেটা রয়েছে এটাকে বলছি বহিস্তক। তাহলে এই যে পরপর লেয়ারগুলো রয়েছে, তো কোন জায়গাটাকে কে তৈরি করছে? প্রোটোডার্ম ভাজক কলা সেইগুলোই যেগুলো কি করে? উদ্ভিদের ত্বক গঠন করে। আমরা ডার্ম, ডার্মিস মানে বোঝাই কি? ত্বক। ডার্মিস মানে ত্বককে বোঝায়। তাহলে প্রোটোডার্ম কি করছে? প্রোটোডার্ম উদ্ভিদের ত্বক গঠন করে। সেটা কাণ্ডের ত্বক হতে পারে, মূলের ত্বক হতে পারে, পাতারও ত্বক হতে পারে। মানে একটা পাতা যদি দেখি, পাতার ওপরে থাকে ঊর্ধ্ব ত্বক, পাতার নিচে থাকে নিম্ন ত্বক, মাঝখানে থাকছে কিছু প্যারেনকাইমা কোষ মানে স্থায়ী কলা। তাহলে এই যে ত্বক পোর্শনগুলো কে তৈরি করছে? বহিস্তক গঠন করছে। তাহলে প্রোটোডার্ম কি করে? উদ্ভিদের কাণ্ড, পাতা, মূলের ত্বক গঠন করে। তাহলে যারা উদ্ভিদের কাণ্ড, পাতা, মূলের ত্বক গঠনে অংশ নিচ্ছে তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলছি প্রোটোডার্ম। প্রোক্যাম্বিয়াম কাকে বলবো? এই যে জাইলেম ফ্লোয়েম মিলে যে অংশটা, এটাকে আমরা কি বলি? নালিকা বান্ডিল, যেটা সংবহন কলা অ্যাকচুয়ালি। তো এই নালিকা বান্ডিল গঠন করে যারা, তাদেরকে আমরা কি বলবো? প্রোক্যাম্বিয়াম। তাহলে প্রোক্যাম্বিয়াম কাদের বলছি? এটা যাচ্ছে কি প্রোক্যাম্বিয়াম হচ্ছে উদ্ভিদের নালিকা বান্ডিল গঠনে অংশ নেয়, নালিকা বান্ডিল গঠনে অংশ নেয়, তাদেরকে আমরা বলবো প্রোক্যাম্বিয়াম। আর লাস্ট রয়েছে ভূমি ভাজক কলা। ভূমি অংশ কোনগুলো? এই যে কর্টেক্স, মজ্জা, এগুলো সব ভূমি ভাজক কলার অন্তর্গত। তাহলে ভূমি ভাজক কলা কি গঠন করছে? ভূমি ভাজক কলা গঠন করছে কি মজ্জা, মজ্জাংশু, কর্টেক্স, এই অঞ্চলগুলো তৈরি করছে। এগুলোকে আমরা বলছি ভূমি ভাজক কলা। তাহলে কাজ অনুসারে আমরা কি দেখলাম? কাজ অনুসারে আমরা 3 রকম ভাজক কলা দেখলাম। প্রোটোডার্ম, যেটা উদ্ভিদের কাণ্ড, পাতা, মূলের ত্বক গঠন করছে। প্রোক্যাম্বিয়াম, যারা উদ্ভিদের নালিকা বান্ডিল মানে জাইলেম ফ্লোয়েম গঠনে অংশ নিচ্ছে। আর ভূমি ভাজক কলা, যেগুলো মজ্জা, মজ্জাংশু, কর্টেক্স, এগুলো গঠনে অংশ নিচ্ছে। তাহলে কাজ অনুযায়ী 3টে ভাজক কলা বোঝা গেল। আর লাস্ট রয়েছে কি? লাস্ট রয়েছে কোষ বিভাজনের তল অনুসারে ভাজক কলা কয় প্রকার। কোষ বিভাজন কাকে বলে? কোষ বিভাজন তো জানো, একটা কোষ সে বিভাজিত হলো, 2টো কোষ তৈরি হলো। তো এই কোষের বিভাজন বিভিন্ন প্লেনে হতে পারে। মানে এখানে ধরো এই পেনটা রয়েছে, এটাকে যদি আমি এই বরাবর ডিভিশন করি, যেটাকে আমরা হরাইজন্টাল বা
কি বলবো, প্রস্থ বরাবর বিভাজন বলছি। এরকম হতে পারে, যেটাকে পেরিক্লিনাল ডিভিশনও বলা হয়। আর যদি লম্ব বরাবর ডিভিশন করি, যেটা লম্বচ্ছেদ, তো লম্ব বরাবর ডিভিশন করলে আমরা সেটাকে বলবো অ্যান্টিক্লিনাল ডিভিশন। তারপরে কোষ কত রকম ভাবে বিভাজিত হতে পারে? লম্ব বরাবর বিভাজিত হতে পারে, একটা কোষ প্রস্থ বরাবর বিভাজিত হতে পারে, আবার কোষটা তির্যকভাবে বিভাজন হতে পারে। তো বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন তলে কিন্তু কোষটা বিভাজিত হতে পারছে। তো কিভাবে কোষটা বিভাজিত হচ্ছে, কোন প্লেনে বিভাজিত হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আমরা ভাজক কলাকে কটা ভাগে ভাগ করব? 3টে ভাগে ভাগ করব। এক যাচ্ছে কি মাস ভাজক কলা, মাস ভাজক কলা। সেকেন্ড যাচ্ছে প্লেট ভাজক কলা, আর থার্ড যাচ্ছে রিব ভাজক কলা। আচ্ছা, এবার দেখব মাস ভাজক কলা কাকে বলছি। এই ধরো একটা কোষ রয়েছে, এই কোষটা যে কোনো তলে বিভাজিত হচ্ছে। মাস কথার অর্থ আমি এর আগেও একবার বলেছি পরিস্ফুরণের দশা অনুসারী, সেখানে আমরা দেখেছিলাম একটা মাস ভাজক কলা ছিল, আদি ভাজক কলা ছিল। মাস কথার অর্থ কি? পুঞ্জীভূত, মানে একটা কোষগুচ্ছ, পুঞ্জীভূত অবস্থা। তাহলে মাস ভাজক কলা কোন প্লেনে বিভাজিত হলে এই পুঞ্জীভূত অবস্থার সৃষ্টি হবে? যে কোনো দলে র্যান্ডম ভাবে বিভাজিত হচ্ছে, সেটা লম্ব বরাবর, প্রস্থ বরাবর হতে পারে, লম্ব বরাবর হতে পারে, তির্যক ভাবে হতে পারে, যে কোনো তলে বিভাজিত হতে পারে, যে কোনো তলে বিভাজিত হয়ে একটা পুঞ্জীভূত অবস্থা সৃষ্টি করছে। ঠিক আছে, অনেকগুলোই দেখিয়ে দিলাম। তো মাস কথার অর্থ হচ্ছে পুঞ্জীভূত, তার মানে এটা যে কোনো তলে বিভাজিত হয়, যে কোনো তলে বিভাজিত হয়ে এই রকম পুঞ্জীভূত অবস্থা সৃষ্টি করে, এই ধরনের ভাজক কলাকে আমরা বলবো মাস ভাজক কলা। প্লেট ভাজক কলা কাকে বলবো? প্লেট ভাজক কলা নির্দিষ্ট দুটি তলে যখন কোষ বিভাজিত হবে, নির্দিষ্ট দুটি তলে কোষ বিভাজিত হবে। নির্দিষ্ট দুটি তলে মানে আইদার এইরকম হতে পারে, তাহলে কি কোষ তৈরি হচ্ছে? এরকম কোষ তৈরি হচ্ছে। আবার এরকম ভাবে বিভাজিত হতে পারে, তাহলে এইরকম ভাবে লেয়ারিং গুলো হচ্ছে। তো এরকম নির্দিষ্ট দুটি প্লেনে যদি কোষ বিভাজন হয়, তাহলে সেই ধরনের ভাজক কলাকে আমরা কি বলবো? প্লেট ভাজক কলা। আর লাস্ট ওয়ান রয়েছে রিব ভাজক কলা। আমরা কাকে বলছি? রিব ভাজক কলা হচ্ছে নির্দিষ্ট একটি তলে কোষ বিভাজন হবে, নির্দিষ্ট একটি তলে কোষ বিভাজিত হবে, এটাকে বলছি আমরা কি? রিব ভাজক কলা। তার মানে ধরো এইভাবে যদি বিভাজন হয়, তাহলে এইভাবে, আবার পরবর্তীকালে এইভাবেই বিভাজিত হবে, দিয়ে এইভাবে কোষ তৈরি হচ্ছে, মানে এইভাবে লেয়ারিং হচ্ছে। এই ধরনের ভাজক কলাকে আমরা বলছি রিব ভাজক কলা। তাহলে এটা গেল লাস্ট ক্যাটাগরি, কোষ বিভাজনের তল অনুসারে ভাজক কলা কয় প্রকার, বোঝা গেল? তাহলে এই পর্যন্তই ভাজক কলার শ্রেণী বিভাগ আমাদের যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপর একটা মতবাদ রয়েছে হিস্টোজেন মতবাদ, আরো একটা রয়েছে টিউনিকা কর্পাস থিওরি, যেটা মেনশন করা নেই, আমি বলে দিই। এক টিউনিকা কর্পাস মতবাদ। টিউনিকা কর্পাস মতবাদ কাকে বলা হয়? দেখো, এই যদি একটা উদ্ভিদ হয়, মানে উদ্ভিদটার ধরো গ্রোথ হচ্ছে, উদ্ভিদটার গ্রোথ হয়ে এই ধরো প্রথম পাতা তৈরি হবে, এটা বীজপত্র, পাতা তৈরি হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে কাণ্ড। এই জায়গায় কি হচ্ছে, একদম মিডল দিয়ে এর ভেতর কি থাকবে? নালিকা বান্ডিল থাকছে, মানে অন্তঃস্তক। বাইরে কি রয়েছে? বহিস্তক। বাইরের লেয়ারটাকে বলবো কি? এখানে একটা ত্বকের লেয়ার রয়েছে, এটাকে বলছি বহিস্তক। ঠিক আছে, এটা বাইরের ত্বক। ভেতরে কি রয়েছে? বেশ কোষগুচ্ছ রয়েছে,
এইসব জায়গায় কি রয়েছে, এরকম কোষগুচ্ছ রয়েছে, পুরোটা কোষ নিয়ে ভর্তি কোষ রয়েছে। আর মাঝখানে ইয়েলো কালারের লাইনটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছে এটা হচ্ছে অন্তঃস্থক, যার মধ্যে নালিকা বান্ডিল রয়েছে, মানে জাইলেম ফ্লেম থাকবে। ঠিক আছে, তো টিউনিকা কর্পাস মতবাদটি কার? টিউনিকা কর্পাস মতবাদটা হচ্ছে বিজ্ঞানী স্মিথ 1924 খ্রিস্টাব্দে এই মতবাদটি প্রকাশ করেন। কি বলেছেন তিনি এই মতবাদে? তিনি বলেছেন এই যে কাণ্ডটা বৃদ্ধি পাচ্ছে, এখানে এই পুরো অংশটাকে মানে এই ভ্রূণটাকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে টিউনিকা, একটা হচ্ছে কর্পাস। টিউনিকা কাকে বলা হচ্ছে? এই যে বাইরের বহিস্তক, এটাকে তিনি বলেছেন টিউনিকা, আর ভেতরের পুরো অংশটাকে তিনি বলেছেন কর্পাস। টিউনিকা দিয়ে কি বোঝাতে চেয়েছেন? টিউনিকা দিয়ে বোঝাতে চেয়েছেন যে টিউনিকা থেকে উদ্ভিদের ত্বক গঠন হয়, যেটা অ্যাকচুয়ালি আমরা কাজ অনুসারে পড়ে এসেছি প্রোটোডার্ম ভাজক কলা। তাহলে আমরা টিউনিকাকে প্রোটোডার্ম বলতে পারি? লিঙ্কড আছে, প্রোটোডার্ম আমরা বলতে পারি, অবশ্যই বলতে পারি, কারণ প্রোটোডার্ম আমরা জানি কি উদ্ভিদের ত্বক গঠন করে, সেটা উদ্ভিদের কাণ্ড, পাতা, মূল যারই হোক না কেন। তো এখানে টিউনিকা থেকেও তিনি কি বলেছেন? স্মিথ বলেছেন যে টিউনিকা টিউনিকা হচ্ছে বাইরের লেয়ার, যেখান থেকে উদ্ভিদের মূল, কাণ্ড, পাতার ত্বক গঠন হবে, সেটাই হচ্ছে টিউনিকা, বহিস্থ টিউনিকা। আর কর্পাস কাকে বলেছে? কর্পাস দিয়ে ভেতরের সমস্ত অংশ মানে অন্তঃস্থক, নালিকা বান্ডিল, ভূমিভাজক কলা, এগুলো গঠিত হবে কর্পাস থেকে। তো আরো একটা মতবাদ রয়েছে, এটা গেল টিউনিকা কর্পাস মতবাদ। আরো একটা মতবাদ রয়েছে যেটা হচ্ছে হিস্টোজেন মতবাদ। সেকেন্ড মতবাদ হচ্ছে কি হিস্টোজেন মতবাদ, যেটা বেশি গ্রহণযোগ্য। বিজ্ঞানী হিস্টোজেন কি বলেছিলেন 1864-এ? তিনি কি বলেছিলেন, এই যে ছবিটা দেখো, এই যে উদ্ভিদ বৃদ্ধি পাচ্ছে, বেশি বড় হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এই যে উদ্ভিদটা রয়েছে এর বাইরে এটা হচ্ছে কি, যেটা ত্বক গঠন করবে, বহিস্তক। এটা যাচ্ছে ত্বক, ঠিক আছে। এটা যাচ্ছে কি বহিস্তক, ভেতরে অন্তঃস্তক রয়েছে, সেম ভাবে অন্তঃস্তক রয়েছে, অন্তঃস্তক। আর এই সমস্ত জায়গায় কি রয়েছে? এই জায়গায় আলাদা কিছু কোষ রয়েছে। এইভাবে পুরোটা ফিল রয়েছে। আচ্ছা, তাহলে হিস্টোজেন কি বলেছিলেন বিজ্ঞানী? হিস্টোজেন এখানে তিনটে স্তর বলেছিলেন। কি কি স্তর? একটা হচ্ছে ডার্মাটোজেন, তিনি এই যে বহিস্তকটাকে নাম দিয়েছিলেন ডার্মাটোজেন, মানে তিনি বলেছিলেন যেখান থেকে উদ্ভিদের মূল কাণ্ড পাতার ত্বক গঠন হয় সেই ভাজক কলাকে আমরা কি বলবো? ডার্মাটোজেন বলা হবে। তারপরে আরেকটা টার্ম যাচ্ছে প্লিরোম, এটা কি নালিকা বান্ডিল। তাহলে প্লিরোম কাকে বলছি আমরা? প্লিরোম, যেটা উদ্ভিদের নালিকা বান্ডিল গঠন করছে সেটাকে আমরা বলবো প্লিরোম। আর একটা যাচ্ছে পেরিব্লেম, এই যে এই ত্বকগুলো যেগুলো গঠন করছে এটাকে বলছি পেরিব্লেম। তো এই তিনটে টার্ম বলেছে, মানে এই প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, ভূমিভাজক কলার টার্মটা তিনি নেননি, তিনি নিজের এই টার্মটা বার করেছেন, ডার্মাটোজেন, পেরিব্লেম, প্লিরোম। ডার্মাটোজেন কোনটাকে বলছি? যেটা উদ্ভিদের কাণ্ডপাতা মূলের ত্বক গঠন করছে সেটাকে বলবো ডার্মাটোজেন। তার মানে এক কথায় আমরা এটাও বলতে পারি ডার্মাটোজেন প্রোটোডার্ম সেম। নেক্সট যাচ্ছে পেরিব্লেম। পেরিব্লেম কি করছে? এই কোষগুলো মানে কর্টেক্স অঞ্চল, ভেতরের যে মজ্জা সেইগুলো গঠন করছে, মানে ভূমিভাজক কলা বলতে পারি আমরা পেরিব্লেমকে। পেরিব্লেমের যা কাজ ভূমিভাজক কলার সেম কাজ, তাই না? ভূমি অংশ গঠন করা। আর প্লিরোমকে আমরা প্রোক্যাম্বিয়ামও বলতে পারি, কারণ প্লিরোম কি করছে? নালিকা বান্ডিল
গঠন করছে। তাহলে ডার্মাটোজেন কি গঠন করে, এখানে লিখে দিচ্ছি, ডার্মাটোজেন ত্বক গঠন করছে, পেরিব্লেম কি কর্টেক্স মজ্জা এগুলো গঠন করছে, কর্টেক্স মজ্জা গঠন করছে, আর প্লিরম কি নালিকা বান্ডিল গঠন করছে। বোঝা গেল? এটাই ছিল হিস্টোজেন মতবাদ। তো মূলের ক্ষেত্রেও সেম, কাণ্ডের ক্ষেত্রেও সেম, দুটো মতবাদ রয়েছে হিস্টোজেন মতবাদ। মূলের ক্ষেত্রেও মূলের অগ্রভাগকে, মূলের যে বহিস্থক সেটা ডার্মাটোজেন বলবো, মূলের ভেতরে যে কর্টেক্স রিজিয়ন মজ্জা সেগুলোকে পেরিব্লেম বলবো, আর প্লিরম থেকে কি তৈরি হয়েছে, নালিকা বান্ডিল গঠন হচ্ছে। মূলের ক্ষেত্রেও এবং কাণ্ডের ক্ষেত্রেও একই হিস্টোজেন মতবাদ। এই দুটো মতবাদ ছিল ভাজক কলা রিলেটেড। তাহলে এখানে আমাদের ভাজক কলা তো শেষ হচ্ছে। তাহলে ভাজক কলার কাজগুলো একবার বলে দিই। কি কি পড়লাম আমরা এতক্ষণ? এই যে ভাজক কলা সম্পর্কে পড়লাম, যেটা শুধু কাজ কি বিভাজন করা, উদ্ভিদের বৃদ্ধি ঘটানো। তাহলে আমরা এর কাজ কি কি লিখবো? কয়েকটা কাজ আমরা জেনে রাখি। উদ্ভিদের অঙ্গের বৃদ্ধি ঘটানো, তারপরে যান্ত্রিক দৃঢ়তা দিচ্ছে, কোষ বিভাজন হচ্ছে, উদ্ভিদটা চওড়ায় বড় হচ্ছে, দৈর্ঘ্যে বাড়ছে, মানে একটা মেকানিক্যালি স্ট্রেংথ হচ্ছে, তাই তো? তাহলে যান্ত্রিক দৃঢ়তা দিচ্ছে। আর কি দিচ্ছে? কোষ বিভাজন ঘটাচ্ছে। এইগুলোই হচ্ছে বেসিক কাজ, কোষ বিভাজন। তো এইগুলো হচ্ছে ভাজক কলার বেসিক কিছু কাজ, যেগুলো অলরেডি আমরা পড়েই ফেলেছি। ঠিক আছে, আরও অন্যান্য যে স্থায়ী কলা সৃষ্টি, এটাও লিখতে পারি। ভাজক কলা থেকেই তো স্থায়ী কলা সৃষ্টি হয়, তো স্থায়ী কলা সৃষ্টি, এইগুলো যাচ্ছে ভাজক কলার বেসিক কিছু কাজ। তাহলে এখানে আমাদের ভাজক কলা একটা পার্ট শেষ হলো। এরপর আমরা আসবো কিসে? স্থায়ী কলা, মানে ভাজক কলা বিভাজিত হয়ে হয়ে যে কোষগুলো গঠন করেছে সেগুলোকে আমরা বলছি কি স্থায়ী কলা, মানে যেগুলো আর ফার্দার বিভাজিত হয় না। তাহলে স্থায়ী কলা কয় প্রকার? আমরা চলে আসছি স্থায়ী কলাতে। তাহলে স্থায়ী কলা কাকে বলবো? এখানে তোমরা ছবিতে অনেক রকমের কলা দেখতে পাচ্ছ। তো স্থায়ী কলার কিছু বৈশিষ্ট্য আমরা পড়ি। স্থায়ী কলার বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য হতে পারে? এক, এটা তো সর্বপ্রথম বলবো যে স্থায়ী কলা বিভাজনে অক্ষম, তাই তো? স্থায়ী কলা বিভাজন করতে পারে না, স্থায়ী কলা বিভাজনে অক্ষম। তারপরে কি করছে স্থায়ী কলা? যান্ত্রিক দৃঢ়তা দিয়ে থাকে। স্থায়ী কলা মেইনলি উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা, মেকানিক্যাল স্ট্রেংথ প্রদান করে। থার্ড, এই স্থায়ী কলাগুলো যদি দেখি, স্থায়ী কলার মধ্যে কিন্তু ছবিগুলো দেখতেই পাচ্ছ, স্থায়ী কলার প্রত্যেকটার মধ্যে কি নিউক্লিয়াস রয়েছে, কিন্তু এগুলোতে নিউক্লিয়াস নেই। স্থায়ী কলার আমরা অনেক রকম ভাগ পড়বো। তো স্থায়ী কলা, ভাজক কলা যেমন দেখেছিলাম সব সময় সজীব হবেই, কিন্তু স্থায়ী কলা সজীব হবে এমন কোনো গ্যারান্টি নেই। মানে এটা সজীব অথবা মৃত হতে পারে, সজীব অথবা মৃত কোষ দ্বারা গঠিত হতে পারে। নেক্সট, কোষে, সজীব কোষে তো নিউক্লিয়াস রয়েছে, তার সাথে সাথে কি রয়েছে? ভ্যাকুয়াল রয়েছে, তাই না? তার মানে কোষগুলি, কোষে ভ্যাকুয়াল উপস্থিত, মানে কোষ গহ্বর উপস্থিত, এতে ভ্যাকুয়াল উপস্থিত। আরেকটা জিনিস দেখা যাচ্ছে যেটা ভাজক কলাতে আমরা দেখতে পাইনি, সেটা হচ্ছে কোষান্তর রন্ধ্র। কোষান্তর রন্ধ্র এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গাগুলো, প্রত্যেকটা কোষের মাঝে ফাঁকা জায়গা কিন্তু রয়েছে এখানে। তার মানে এদের মধ্যে কোষান্তর রন্ধ্র উপস্থিত, কোষান্তর রন্ধ্র উপস্থিত। বোঝা গেল? তাহলে স্থায়ী কলার কি কি বৈশিষ্ট্য আমরা দেখলাম? বিভাজনে অক্ষম, এরা যান্ত্রিক দৃঢ়তা দিয়ে থাকে উদ্ভিদকে, স্থায়ী কলার কোষগুলো সজীবও হতে পারে, মৃতও হতে পারে। আর কি? কোষে ভ্যাকুয়াল উপস্থিত, কোষান্তর রন্ধ্র উপস্থিত। এগুলো গেল বেসিক বৈশিষ্ট্য। এবার এই স্থায়ী কলার কত ভাগ আছে সেইগুলো দেখব। স্থায়ী কলাকে কয় ভাগে ভাগ করা যায়? এখানে এই চারটা দেখো। স্থায়ী কলাকে আমরা প্রধান তিনটে ভাগে ভাগ করতে পারি। কি কি?
1 নাম্বার চলে যাচ্ছে সরল স্থায়ী কলা, যেগুলো সরল প্রকৃতির গঠনগতভাবে হয়তো সেম হবে, কাজ সেম হবে, সেগুলোকে আমরা কি বলছি? সরল স্থায়ী কলা। মানে যেগুলো প্রায় মোস্টলি প্রত্যেকটা কোষকে একই রকম দেখতে হবে, সেগুলোকে বলছি সরল স্থায়ী কলা। এরপর আসছি সেকেন্ড ভাগ, জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলা আমরা কাকে বলবো? যেগুলো ধরো অনেকগুলো কোষ নিয়ে তো গঠিত, কলা মানেই বুঝতে পারছি অনেক রকমের কোষ নিয়ে গঠিত। তো সেই কোষগুলো হয়তো দেখতে আলাদা, কাজ একই করছে, দেখতে আলাদা হতে পারে, একটু জটিল গঠন হতে পারে, তো সেইগুলোকে আমরা কি বলছি? জটিল স্থায়ী কলা। আর থার্ড কি বলছি? বিশেষ কলা বা খড়িত কলা, মানে যেগুলো কিছু বস্তু খরণ করছে, সেই ধরনের কলাগুলোকে আমরা বলছি বিশেষ বা খড়িত কলা। তো স্থায়ী কলাকে আমরা প্রধানই 3টে ভাগে ভাগ করতে পারি: সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা আর বিশেষ বা খড়িত স্থায়ী কলা। সরল স্থায়ী কলার মধ্যে কি কি পার্ট আছে? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আমরা এগুলো ডিটেলসে দেখবো প্রত্যেকটা, জাস্ট এখানে নামগুলো দেখে রাখো। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই 3টে ভাগ রয়েছে। জটিল স্থায়ী কলা, যেগুলো জটিল স্থায়ী কলাকে আমরা 2টো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। এই যে জাইলেম ফ্লোয়েম বললাম, এগুলোর গঠন অনেক রকমের হয়ে থাকে, এক একটা গাছে এক এক রকম, তাদের সজ্জারীতি আলাদা রকম, তারপরে একই জাইলেম কলার মধ্যে যে কোষগুলো রয়েছে তাদের দেখতেও আলাদা। তো এই জন্য এদের গঠনটা একটু জটিল প্রকৃতির। তো এই জন্য এদেরকে কোন ভাগে ফেলেছি? জটিল স্থায়ী কলার ভাগে আমরা ফেলেছি। তাহলে জাইলেম ফ্লোয়েম হয়ে গেল কি? জটিল স্থায়ী কলা। এই জাইলেমের উপাদানগুলো এখানে লেখা আছে, এখানে ফ্লোয়েমের উপাদানগুলো লেখা আছে, মানে কি কি ধরনের কোষ আমরা দেখতে পাই। নেক্সট যাচ্ছে বিশেষ বা খড়িত, মানে যেগুলো কি করবে? যেগুলো কিছু ক্ষরণ করবে, সেগুলোকেই বলি আমরা বিশেষ বা খড়িত। তাহলে চলো এক এক করে ডিটেলসে আমরা দেখে নিই যে এই প্রত্যেকটা কোষের কাজ। ফার্স্টে চলে আসবো সরল স্থায়ী কলাতে। আচ্ছা, একদম ফার্স্টে কি আছে? সরল স্থায়ী কলার মধ্যে একদম ফার্স্টে আছে প্যারেনকাইমা। প্যারেনকাইমা কাদের বলা হয়? প্যারেনকাইমা হচ্ছে সবার প্রথম মনে রাখবে, প্যারেনকাইমা সজীব প্রকৃতির হয়। যেখানেই আমরা প্যারেনকাইমা কোষ দেখবো, সেটা স্থায়ী তো অবশ্যই, কিন্তু সেগুলো কি হয়? সজীব প্রকৃতির হবে। কারণ এখানে কোষগুলো দেখো, কোষগুলো দেখে কি মনে হচ্ছে? এটা 2টো আলাদা গাছের প্যারেনকাইমা দেখানো হয়েছে। তো এখানে প্রত্যেকটা প্যারেনকাইমা সেল দেখো, প্রত্যেকটা সেল একই টাইপের দেখতে, সেম। এখানেও যদি দেখি আমরা, প্রত্যেকটা কোষ একই রকমের দেখতে, তার মানে আকৃতিগতভাবে এরা একই, আকৃতিগতভাবে একই। আর কি রয়েছে? আকৃতিগতভাবে একই ছাড়া প্রত্যেকটা সজীব, এটা আমরা অলরেডি লিখে দিয়েছি। এদের মাঝে কি? এদের মাঝে কিন্তু কোষান্তররন্ধ্র দেখতে পাওয়া যাচ্ছে, মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, তার মানে এদের মধ্যে কোষান্তররন্ধ্র উপস্থিত। নেক্সট, প্রত্যেকটা কোষে ভ্যাকুয়াল দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা কোষে ভ্যাকুয়াল উপস্থিত। আর কি কি রয়েছে? এই বৈশিষ্ট্যগুলোই কিন্তু পড়বে বইতে। অনেক বৈশিষ্ট্য, অনেক কিছু লেখা থাকবে, অত কিছু হয়তো বই থেকে পড়তেই ইচ্ছা করবে না। তো খুব কম্প্যাক্ট ওয়েতে কিন্তু এই ক্লাসটা অ্যারেঞ্জ করা হয়েছে। এই ক্লাসে যেটুকু লেখানো হচ্ছে খুব কম্প্যাক্ট কিন্তু, তো এখান থেকে তোমাদের প্রিপারেশন করতে কিন্তু অনেক সুবিধা হবে। তো ভ্যাকুয়াল উপস্থিত। আর কি রয়েছে? নিউক্লিয়াস তো রয়েছে, সজীব কোষ মানে নিউক্লিয়াস রয়েছে, প্রোটোপ্লাস্ট রয়েছে, এগুলো ঠিক আছে। তাহলে এই কোষগুলোকে আমরা কোথায় দেখতে পাবো? আর একটা জিনিস দেখি, এদের কোষ প্রাচীরটা খুব পাতলা, এদের কোষ প্রাচীর একটু পাতলা হয়ে থাকে, কোষ প্রাচীর পাতলা প্রকৃতির। তাহলে এগুলো যাচ্ছে কি প্যারেনকাইমা কোষের কিছু বৈশিষ্ট্য। তাই বৈশিষ্ট্য তো দেখলাম, কিন্তু এই প্যারেনকাইমা কোষ পাওয়া যায় কোথায় ম্যাম? এই প্যারেনকাইমা কোষগুলোকে পাওয়া যায় মানে অবস্থান কোথায় পাওয়া যায়? প্যারেনকাইমা কোষ মানে উদ্ভিদের ম্যাক্সিমাম পার্ট, কাণ্ড, মূল, পাতা, এগুলোর ম্যাক্সিমাম পার্টে রয়েছে প্যারেনকাইমা। যেমন, আচ্ছা তাহলে উদ্ভিদের মূল, কাণ্ড, পাতার বেশিরভাগ অংশ জুড়ে থাকে, বেশিরভাগ অংশ জুড়ে অবস্থান করে।
অবস্থান করে। ঠিক আছে, তাহলে এই সমস্ত জায়গায় পাওয়া যায়। মানে পাতার যে মেসোফিল কলা, তোমরা দেখবে পাতার মেসোফিল কলার গঠন আগামীতে পড়বো, সেখানে প্যালিসেড প্যারেনকাইমা রয়েছে, স্পঞ্জি প্যারেনকাইমা রয়েছে। কাণ্ডের মধ্যে ওই যে কর্টেক্স অঞ্চল দেখলাম, তো ওই কর্টেক্স অঞ্চলের কিছু কোষ প্যারেনকাইমা, কিছু কোলেনকাইমা আছে। ঠিক আছে, এরকম তাহলে ম্যাক্সিমাম জায়গায় আমরা কি পাচ্ছি, এই যে সজীব কোষ সেগুলো হচ্ছে প্যারেনকাইমা কোষ। এবার বলে রাখি, এই যে প্যারেনকাইমার বৈশিষ্ট্য আর অবস্থান আমরা পড়লাম, ছবিও দেখলাম, তো এই প্যারেনকাইমা কিন্তু এক একটা উদ্ভিদে এক এক রকম ভাবে কিছু কিছু মডিফাই হয়েছে, কিছু কিছু উদ্ভিদে মডিফাই হয়েছে। যেমন এই অনুযায়ী বেশ কয়েকটা নাম আছে, সেই কয়েকটা টার্ম আমাদের পড়তে হবে, যেখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন আসতে পারে। তো এর মধ্যে এক আমি বলি এরেনকাইমা, একটা টার্ম হচ্ছে এরেনকাইমা। এরেনকাইমা কাদের বলবো, মানে এটা এক প্রকার প্যারেনকাইমা কোষ, যার মধ্যে কি থাকছে, বায়ু পূর্ণ থাকছে, এয়ার থাকছে, এয়ারকেই বলা হচ্ছে এরেনকাইমা। এবার বলো কোন উদ্ভিদের পাতা বা কাণ্ডের মধ্যে বায়ু পূর্ণ থাকার প্রয়োজন আছে, মানে হালকা হওয়ার প্রয়োজন আছে? জলজ উদ্ভিদ, মানে জলে যে সমস্ত উদ্ভিদ থাকে তাদেরকে কি জলে ভেসে থাকতে হয়। জলে যে ভাসমান উদ্ভিদগুলো, ধরো পদ্মের পাতা ভেসে রয়েছে, কেন ভেসে রয়েছে, কারণ ওর মধ্যে যে প্যারেনকাইমা কোষগুলো রয়েছে, সেই প্যারেনকাইমা কোষের মধ্যে বায়ু গহ্বর উপস্থিত, যেটা জলে ভেসে থাকতে সাহায্য করছে। মানে ফ্লোটিং প্লান্টসের মধ্যে কিন্তু এরেনকাইমা দেখতে পাওয়া যাবে। নেক্সট ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা এটাও এক ধরনের প্যারেনকাইমা। তো ক্লোরেনকাইমা মানে কি বোঝাচ্ছে, ক্লোরোফিল যুক্ত, মানে পাতার কোষে যেগুলো রয়েছে পাতার কোষে যেগুলো রয়েছে কি রয়েছে, ক্লোরোফিল যুক্ত যে প্যারেনকাইমা কোষ, সেগুলোকেই আমরা বলবো ক্লোরেনকাইমা। তাহলে এটা কি এরেনকাইমা হচ্ছে বায়ুপূর্ণ প্যারেনকাইমা, বায়ুপূর্ণ প্যারেনকাইমা। আর ক্লোরেনকাইমা কি, ক্লোরোফিল সমন্বিত প্যারেনকাইমা, ক্লোরোফিল সমন্বিত প্যারেনকাইমা। আরেকটা টার্ম রয়েছে কি, ইডিওব্লাস্ট, বেশ ইম্পর্টেন্ট আছে এটা। ইডিওব্লাস্ট কোথায় দেখতে পাওয়া যায়, এটা কিন্তু প্রশ্ন আসে। তো কিছু কিছু পাতার যে প্যারেনকাইমা কোষ, সেগুলো কি করে, ওই পাতার যে দূষিত বজ্র পদার্থ সেগুলোকে স্টোর করে রাখে, স্টোর করে রেখে সেই বজ্র পদার্থগুলোর ওই জায়গাটাকে একটা ব্লাইটের মতন সৃষ্টি হয়, সেইটাকে আমরা কি বলছি, ইডিওব্লাস্ট। তাহলে এটা কি করে, রেচন ও বর্জ্যবস্তু সমন্বিত প্যারেনকাইমা। ঠিক আছে, তাহলে ইডিওব্লাস্ট কোথায় দেখতে পাওয়া যায়, এই প্রশ্নটা আসে, ইডিওব্লাস্ট কোথায় দেখতে পাওয়া যায়। ইডিওব্লাস্ট দেখতে পাওয়া যায় বট পাতার সিস্টোলিথ যুক্ত লিথোসিস্ট কোষে, সিস্টোলিথ যুক্ত লিথোসিস্ট কোষে দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়, এই যে এটা দেখতে পাওয়া যায়, ইডিওব্লাস্ট দেখতে পাওয়া যায়। তাহলে এখানে আমরা প্যারেনকাইমা রিলেটেড কিছু টার্ম পড়লাম, প্যারেনকাইমার বৈশিষ্ট্য দেখলাম, প্যারেনকাইমা কোথায় কোথায় অবস্থান করে সেটা দেখলাম, আর কিছু উদ্ভিদে কিছু আলাদা আলাদা মডিফিকেশন হয়েছে সেইগুলো দেখলাম, সেই মেন মেন টার্মগুলো দেখলাম। আরও অনেক টার্ম রয়েছে, কিন্তু মেন মেন টার্মগুলো আমরা দেখলাম, এরেনকাইমা, ক্লোরেনকাইমা, ইডিওব্লাস্ট। ঠিক আছে, আচ্ছা এরপর চলে আসবো পরবর্তী স্থায়ী কলা, সরল স্থায়ী কলা, সেটা হচ্ছে কোলেনকাইমা। মানে এখনো আমরা সরলের মধ্যে রয়েছি, কেন সরল বলছি, কারণ প্রত্যেকটা কোষ সেম রয়েছে, প্রত্যেকের কাজও একই রয়েছে, তাই একই রকম ভাবে রয়েছে বলে ওটাকে আমরা কি বলছি, সরল স্থায়ী কলা। এটা কি, কোলেনকাইমা। এর আগে একটা টার্ম পড়েছি ক্লোরেনকাইমা, ক্লোরোফিল সমন্বিত প্যারেনকাইমা, সেটাকে বলবো ক্লোরেনকাইমা। কোলেনকাইমা কিন্তু সম্পূর্ণ আলাদা, টার্মটা কিন্তু ভালো করে মনে রাখবে। তো এখানে কোলেনকাইমার ছবি তোমরা দেখতে পাচ্ছ, কি বেসিক ডিফারেন্স রয়েছে আগেরটার সাথে। এখানে দেখো কোষ প্রাচীরগুলো কত পাতলা, আর এখানে কোষ প্রাচীরগুলো কতটা পুরু প্রকৃতির রয়েছে। তার মানে কোলেনকাইমার বৈশিষ্ট্য যদি আমরা বলি, কোলেনকাইমার কি কি বৈশিষ্ট্য রয়েছে, কোলেনকাইমার কোষগুলোও কিন্তু সজীব প্রকৃতির হয়,
কোলেনকাইমার কোষগুলো সজীব প্রকৃতির হচ্ছে, আর কি এদের কোষ প্রাচীর অনেকটা পুরু প্রকৃতির হয়। ঠিক আছে, তবে কোষ প্রাচীর পুরু তো হচ্ছে, কিভাবে পুরু? এখানে দেখো এই সাইডটা সরু, আবার এই সাইডটা মোটা, এরকম ভাবে, মানে কোষ প্রাচীর স্থূল কিন্তু অসমভাবে স্থূল, সব দিকটা ইকুয়াল নয়। তাহলে কোষ প্রাচীর অসমভাবে স্থূল, তাই তো, এটা দাঁড়াচ্ছে। আর এই কোষগুলো কোথায় দেখতে পাওয়া যায়? তাহলে এর বৈশিষ্ট্য কি দেখলাম? কোষগুলো সজীব প্রকৃতির হয়, কোষ প্রাচীর অসমভাবে স্থূল থাকে, এর মধ্যেও কিন্তু কোষান্তর রন্ধ্র উপস্থিত, কোষান্তর রন্ধ্র উপস্থিত এতেও। তাহলে এটা কোথায় দেখতে পাওয়া যায়? কোলেনকাইমা কোথায় দেখতে পাওয়া যায়? অবস্থান, এটাও কিন্তু উদ্ভিদের কাণ্ড মূলের বেশ কিছু জায়গায় দেখতে পাওয়া যায়, অংশে বর্তমান। ঠিক আছে, উদ্ভিদের কাণ্ড মূলের বেশ কিছু ভাগে অবস্থান করছে, যেমন ধরো ওই কর্টেক্স অঞ্চল বললাম। কর্টেক্স মানে কি? ওই যে বহিস্তক, ভেতরে অন্তস্তক, এই জায়গায় যে কর্টেক্স সেলগুলো ছিল, এর মধ্যে কিছু থাকে প্যারেনকাইমা, কিছু থাকে কোলেনকাইমা। ঠিক আছে, তো এই সব জায়গায় দেখতে পাওয়া যায়। যে ভেতরে যে মজ্জাংশ রয়েছে, জাইলেম ফ্লোয়েম ছাড়া যে মজ্জাংশ, সেখানেও কিছু কোলেনকাইমা সেল থাকতে পারে। তো এই সব জায়গায় কিন্তু দেখতে পাওয়া যায়। আচ্ছা, তাহলে এটা গেল অবস্থান। তো এই কোলেনকাইমা আবার এর ভাগগুলো রয়েছে, জাস্ট একবার দেখে রাখবে বই থেকে, যে কি স্তরীভূত কোলেনকাইমা রয়েছে, কৌণিক কোলেনকাইমা রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছ পরপর স্তরে স্তরে সাজানো রয়েছে। তো যে সমস্ত উদ্ভিদে কোলেনকাইমাগুলো এরকম স্তরে স্তরে সাজানো থাকবে, সেগুলোকে বলবো স্তরীভূত। ঠিক আছে, তারপরে এখানে দেখছো কি অনেক সময় এরকম থাকে কৌণিক, মানে এইরকম একটা থাকলো, এইরকম কোষ থাকলো, এরকম কৌণিক প্রকৃতির কোলেনকাইমাও কিন্তু দেখতে পাওয়া যায়, যা কোষ প্রাচীরগুলো এরকম অসমভাবে স্থূল প্রকৃতি, কৌণিক কোলেনকাইমা। তো ওগুলোর জাস্ট একটা করে এক্সাম্পল তোমরা দেখে রাখবে, ওখান থেকে তেমন কোশ্চেন আসার চান্স নেই, একটা করে এক্সাম্পল তোমরা দেখে রাখবে কোলেনকাইমার যে এক্সাম্পলগুলো রয়েছে। এরপর আসছি কি, এরপর চলে আসছি স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা ওই আগের দুটোর থেকে একটু আলাদা। এই স্ক্লেরেনকাইমা কোষগুলো কি প্রকৃতির হয়? স্ক্লেরেনকাইমা কোষগুলো হয় মৃত প্রকৃতির। এগুলো হচ্ছে কি মৃত প্রকৃতির কোষ হয়, মানে এর বৈশিষ্ট্য ফার্স্টেই লিখব, কোষগুলি মৃত প্রকৃতির। নেক্সট, এখানেও কোষ প্রাচীরগুলো আমরা কি দেখতে পাচ্ছি? কোষ প্রাচীরগুলো সমভাবে স্থূল। এখানে প্রত্যেকটার কোষ প্রাচীর ইকুয়াল ভাবে ডেন্স রয়েছে প্রত্যেকটা। তাহলে এটাকে কি বলবো? এর কোষ প্রাচীর সমভাবে স্থূল। ঠিক আছে, আর এর মধ্যে কোষান্তর রন্ধ্র অনুপস্থিত। কোষান্তর রন্ধ্র অনুপস্থিত। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমা। এবার এই স্ক্লেরেনকাইমা দু রকমের হতে পারে। স্ক্লেরেনকাইমা তন্তু হতে পারে, আবার স্ক্লেরাইট কোষ হতে পারে, মানে যেগুলো এরকম গোলাকার স্ট্রাকচার, এরকম প্রস্তরীভূত স্ট্রাকচার, এগুলোকে বলা হয় কি স্ক্লেরাইট সেল। কি বলবো? স্ক্লেরাইড বলবো। আর যেগুলো এরকম প্রায় ফাইবারের মতন, এরকম ফাইবারের মতন, সেগুলোকে বলবো স্ক্লেরেনকাইমা তন্তু।
তাহলে কি বলছি, যেগুলো এরকম ফাইবারের মতন কৌণিক গঠন সেগুলোকে বলবো স্ক্লেরেনকাইমা তন্তু, আর যেগুলো এরকম গোলাকার প্রস্তর সেল বিশিষ্ট সেগুলোকে বলবো স্ক্লেরাইড। এই স্ক্লেরাইড কোষগুলো খুব শক্ত প্রকৃতির, মানে এর মধ্যে তো প্রোটোপ্লাস্ট নেই, খুব শক্ত প্রকৃতির হয়, তাই এগুলোকে প্রস্তর কোষ বা স্টোন সেলও বলা হয়ে থাকে। কি বলবো এগুলোর আর একটা নাম? প্রস্তর কোষ বা স্টোন সেল, প্রস্তর কোষ বা স্টোন সেলও বলা হয়ে থাকে। তাহলে স্ক্লেরেনকাইমা দু রকমের হয়, স্ক্লেরাইড আর স্ক্লেরেনকাইমা তন্তু। আর কোষগুলো কি দেখলাম? মৃত প্রকৃতির। তাহলে মৃত কোষ উদ্ভিদের কোন জায়গায় থাকে? মৃত কোষ মেনলি তো উদ্ভিদের বাকল, যেটা ছাল, সেই জায়গায় মৃত কোষ থাকছে। এছাড়াও এর পরে আমরা দেখব জটিল স্থায়ী কলা, যেখানে জাইলেম ফ্লোয়েমের গঠন দেখব। ওই জাইলেম ফ্লোয়েমের মধ্যেও কিন্তু স্ক্লেরেনকাইমা কোষ দেখতে পাওয়া যাবে। তো নালিকা বান্ডিলের কিছু অংশ কিন্তু গঠন করে এই স্ক্লেরেনকাইমা তন্তু। ঠিক আছে, তাহলে এই তিনটে পর্যন্ত গেল কি সরল স্থায়ী কলা। এবার আমরা আসবো কিসে? জটিল স্থায়ী কলাতে আসবো। ফার্স্টেই চলে এসেছি জাইলেমে। জটিল স্থায়ী কলা আমরা কি জানি, যে যেখানে একাধিক রকমের কোষ নিয়ে গঠিত, মানে আলাদা আলাদা দেখতে কিন্তু তারা কাজ করছে একই, তাদেরকে বলছি জটিল স্থায়ী কলা। তার মধ্যে ফার্স্ট কি হয়ে যাচ্ছে? জাইলেম। তো এখানে জাইলেমের 4 রকমের কোষ আমরা দেখিয়েছি, জাইলেমের 4 রকমের কোষ। এই কোষগুলো কিন্তু অ্যাটাচ হয়ে কিন্তু কি তৈরি করছে? একটা পাইপলাইন তৈরি করছে, একটা পাইপলাইন তৈরি করেছে, যার মধ্যে পাশ দিয়ে এই কোষগুলো রয়েছে। মানে কেমন দেখতে হবে? এই ধরো ট্রাকিয়া রয়েছে, তারপরে কি রয়েছে? ট্রাকিয়া, তারপরে ভেসেল, তারপরে রয়েছে জাইলেম প্যারেনকাইমা, তারপরে রয়েছে জাইলেম তন্তু। ঠিক আছে, এইভাবে যে সংগঠনটা তৈরি করেছে, যে পাইপলাইনটা তৈরি করেছে, এটাকেই বলছি জাইলেম। তাহলে এই জাইলেমের মধ্যে এই 4 প্রকার কোষ দেখতে পাওয়া যায়। তাহলে প্রত্যেকটাকে দেখতে আলাদা, দেখতে আলাদা বলেই তো এটাকে আমরা জটিল স্থায়ী কলা বলছি, তাই না? তাহলে প্রথমটাকে দেখে নি, প্রথমটাকে আমরা কি বলবো? ট্রাকিড। প্রথমটাকে বলবো ট্রাকিড। এই কোষটা কেমন? মাকু আকৃতি বিশিষ্ট, দুপাশ মাকু আকৃতি বিশিষ্ট দেখতে পাচ্ছি। এর যে কোষ প্রাচীর, এদের কোষ প্রাচীরটা বেশ স্থূল প্রকৃতির। দেখো পাশেরটার কোষ প্রাচীর নেই, তাহলে এর কোষ প্রাচীরটা বেশ মোটা। এর কোষ প্রাচীর কি যুক্ত? লিগনিন দ্বারা যুক্ত। এটা মনে রাখতে হবে যে জাইলেমের ট্রাকিডের যে কোষ প্রাচীর কি রাসায়নিক দ্বারা যুক্ত থাকে, মানে তৈরি উপাদানটা জানতে পারে, কোষ প্রাচীরের উপাদান লিগনিন। এটা মনে রাখবে, লিগনিন যুক্ত কোষ প্রাচীর দেখতে পাওয়া যায়। তো এটা হচ্ছে এই রকম দুপাশ মাকু আকৃতি বিশিষ্ট যে কোষ, যার কোষ প্রাচীর লিগনিন দ্বারা যুক্ত, সেই কোষগুলোকে আমরা বলছি ট্রাকিড। কাজ যদি জিজ্ঞেস করি ট্রাকিডের কাজ কি, এখানে প্রত্যেকটার কাজই কিন্তু জল সংবহন করা, জল সংবহন, এটা যাচ্ছে এর কাজ। তাহলে ট্রাকিড গেল। এরপরে আসছে ট্রাকিয়া বা ভেসেল। ট্রাকিয়া বা ভেসেল, এটা দেখতে পাচ্ছ, ভেসেল মানে নলাকার আকৃতিকে আমরা বলি ভেসেল। তো এখানে একটা নলাকার অংশ দেখতে পাওয়া যাচ্ছে, এটা একটা ভেসেল সেল, এটা একটা ভেসেল সেল। তো পরপর পরপর এই সেলগুলো জুড়ে থাকে। তাহলে এই যে জাইলেম মানে ভেসেল বা ট্রাকিয়া, এটা কিভাবে গঠিত? আচ্ছা, এর মধ্যে কি রয়েছে? অনেকগুলো ছোট ছোট কূপ বা পিটস রয়েছে দেখতে পাচ্ছি। এর মধ্যে এরকম ফাঁকা জায়গা রয়েছে যেখান থেকে জল এক জায়গা থেকে পরবর্তী কোষে স্থানান্তরিত হয়। তো এরও কাজ যদি বলি, এর কাজ কি? এর কাজও জল সংবহন, এর কাজও কি? জল সংবহন। ট্রাকিয়া গেল। এরপর আসছে কি? জাইলেম প্যারেনকাইমা। এটাকে বলছি জাইলেম প্যারেনকাইমা। আচ্ছা, জাইলেম প্যারেনকাইমা কিন্তু সজীব প্রকৃতির হয়। এখানে মনে রাখতে হবে এই যে 4টে উপাদান রয়েছে, 4টে উপাদানের মধ্যে 3টে কিন্তু মৃত, সরি, 3টে উপাদান হচ্ছে মৃত। ট্রাকিড, ট্রাকিয়া, এরপরে রয়েছে কি? জাইলেম তন্তু, এটাকে বলবো জাইলেম তন্তু। তাহলে এরা কিন্তু মৃত প্রকৃতির। ঠিক আছে, তাহলে এই যে জাইলেম প্যারেনকাইমা একমাত্র এটাই কিন্তু সজীব প্রকৃতির, এটা একমাত্র
সজীব প্রকৃতির। প্রশ্ন আসতে পারে এখান থেকে কোশ্চেন যে জাইলেমের সজীব উপাদান কোনটা, তখন বলতে হবে কি জাইলেম প্যারেনকাইমা। কারণ আমরা প্রথমে বলেছিলাম না, প্যারেনকাইমা মানে বুঝতে পারছো এটা এক প্রকার সরল স্থায়ী কলার অন্তর্গত, তাহলে ওই প্যারেনকাইমা আমরা জাইলেমের মধ্যে পাচ্ছি। জাইলেম তন্তু যেটা এক প্রকার স্ক্লেরেনকাইমা, মানে দু প্রকার সরল স্থায়ী কলা এখানে রয়েছে, কিন্তু সেগুলো জুড়েই কিন্তু জটিল স্থায়ী কলা সৃষ্টি হয়েছে। তাহলে জাইলেম প্যারেনকাইমা সজীব, এর মধ্যে কি রয়েছে নিউক্লিয়াস, প্রোটোপ্লাস্ট, সমস্ত কিছুই রয়েছে যেটা জল সংবহনে সাহায্য করছে, তার মানে এর কাজও কি জল সংবহন, এর কাজও জল সংবহন। আর লাস্ট রয়েছে জাইলেম তন্তু। জাইলেম তন্তুর কাজ কি, জাইলেম তন্তু এটা কিন্তু মৃত কোষ, আমরা বুঝতেই পাচ্ছি এরও যে কোষ প্রাচীর রয়েছে এটাও কিন্তু লিগনিন যুক্ত কোষ প্রাচীর এখানে রয়েছে, লিগনিন যুক্ত কোষ প্রাচীর, লিগনিন যুক্ত কোষ প্রাচীর রয়েছে মৃত কোষ। আর এটা এক প্রকার স্ক্লেরেনকাইমা তন্তু, একটু আগে আমরা যেটা বললাম স্ক্লেরেনকাইমা তন্তু এটা এক প্রকার। এর কাজ কি, এটা অ্যাকচুয়ালি জল পরিবহনে অতটা ইয়ে না করলেও দৃঢ়তা প্রদান করে, দৃঢ়তা প্রদান হচ্ছে এর কাজ। তাহলে বোঝা গেল জাইলেমের এই চারটে উপাদান জুড়ে একটা পাইপলাইন তৈরি হচ্ছে এইভাবে, যার মধ্যে দিয়ে জল সংবহন হয় প্লাস এটা উদ্ভিদকে দৃঢ়তাও প্রদান করে। তাহলে এটা যাচ্ছে এক প্রকার জটিল স্থায়ী কলা। নেক্সট চলে আসবো ফ্লোয়েম। ফ্লোয়েমের এখানে একটা পাইপলাইন দেখতে পাচ্ছ যেটা খাদ্য পরিবহন করে, খাদ্যরস পরিবহন করে, সেটাকে আমরা বলছি ফ্লোয়েম। তাহলে এই ফ্লোয়েমেরও কিন্তু চারটে উপাদান রয়েছে, কি কি, একদম ফার্স্টে রয়েছে সিভ উপাদান, মানে সেটা সিভ কোষ হতে পারে, সিভ নল হতে পারে। নেক্সট সঙ্গী কোষ, সঙ্গী কোষ, তারপরে রয়েছে ফ্লোয়েম প্যারেনকাইমা, আর তারপরে রয়েছে ফ্লোয়েম তন্তু। তো এরও চারটে উপাদান রয়েছে, তবে এর চারটে উপাদানের মধ্যে এখানে মনে রাখতে হবে এই তিনটেই কিন্তু সজীব, একটা হচ্ছে কি মৃত, একটা কি মৃত, কারণ ফ্লোয়েম তন্তু সেই তো স্ক্লেরেনকাইমা তন্তু, সেটাকে আমরা কি বলছি মৃত কোষ। স্ক্লেরেনকাইমা আমরা জানি সবসময় মৃত হয়। তাহলে আচ্ছা ঠিক আছে, সিভ উপাদান মানে সিভ কোষও হতে পারে, সিভ নলও হতে পারে, মানে এরকম কিছু নলাকার অংশ পরপর পরপর কোষগুলো জুড়ে এরকম তৈরি হয়েছে সিভ নল। তো এই সিভ নলের মধ্যে কি দেখতে পাওয়া যায়, সিভ প্লেট দেখতে পাওয়া যায়, মানে এরকম কিছু প্লেট সদৃশ অংশ রয়েছে, মানে ধরো এখানে এরকম একটা প্লেট সদৃশ অংশ রয়েছে, আর এই প্লেটের মধ্যে অনেকগুলো ছোট ছোট ছিদ্র বর্তমান। তো এই প্লেটটাকে কি বলা হচ্ছে, প্লেটটাকে বলা হচ্ছে সিভ প্লেট, প্লেটটাকে বলছি আমরা সিভ প্লেট। তো এটা যেহেতু সজীব এখানে অবশ্যই নিউক্লিয়াস থাকবে, সিভ প্লেট রয়েছে। সিভ প্লেটের মধ্যে দিয়ে কি হচ্ছে, এই যে ছিদ্রগুলো এখান দিয়ে খাদ্য পরিবহন হয়। এবার এখান থেকে একটা টার্ম আছে, যখন শীতকালে কি হয় যে শর্করা জাতীয় খাদ্য পরিবহন হয়, সেই খাদ্যবস্তুগুলো এই ছিদ্রে জমা হয়ে প্লেটটাকে বন্ধ করে দেয়। তো এই সময় প্লেটটাকে আমরা কি বলি, ক্যালোস প্যাড বলি, ঠিক আছে। তো ক্যালোস প্যাড কোথায় দেখতে পাওয়া যায় যদি প্রশ্ন আসে, সিভ নলে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো সিভ উপাদান গেল, এরপর আসছি সঙ্গী কোষ। এর পাশেই এরকম বেশ কিছু কোষ থাকছে যেগুলোকে আমরা কি বলছি সঙ্গী কোষ। সরি একটা জিনিস, এখানে নিউক্লিয়াসগুলো হবে না, নিউক্লিয়াস হবে না, সিভ কোষে নিউক্লিয়াস থাকে কিন্তু সিভ নলে নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে। সিভ নলে নিউক্লিয়াস থাকে না, মানে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে এমন একটা সজীব কোষের নাম বলো যেটা নিউক্লিয়াস বিহীন, সিভ নল নিউক্লিয়াস বিহীন একটা সজীব কোষ। তাহলে এতে এটা কি নিউক্লিয়াস বিহীন। আচ্ছা এরপর আসছে সঙ্গী কোষ। সঙ্গী কোষে নিউক্লিয়াস থাকবে। সঙ্গী কোষের কাজ কি, খাদ্যরস পরিবহনে সাহায্য করা, প্রত্যেকেরই সেম কাজ কি খাদ্যরস পরিবহন। ফ্লোয়েম প্যারেনকাইমা কাকে বলবো, বেশ কিছু এরকম সজীব কোষ রয়েছে পরপর, সেগুলোকে বলবো কি ফ্লোয়েম প্যারেনকাইমা।
ফ্লোয়েম প্যারেনকাইমা কি কাজ, কি এরও কাজ হচ্ছে খাদ্যরস পরিবহন। আর লাস্ট রয়েছে কি ফ্লোয়েম তন্তু। ফ্লোয়েম তন্তুগুলো কেমন প্রকৃতির হবে, এইরকম। স্ক্লেরেনকাইমা তন্তু আমরা অলরেডি দেখেছি না, এরকম হবে ফ্লোয়েম তন্তু। তো ফ্লোয়েম তন্তুকে আর একটা নামও বলা হয়, ফ্লোয়েম তন্তুকে বাস্ট তন্তু বলা হয়। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, বাস্ট তন্তু কি? ফ্লোয়েম তন্তুকেই আমরা বাস্ট তন্তু বলি। বাস্ট তন্তুর একটা এক্সাম্পল হচ্ছে পাট। পাটের যে তন্তু ছাড়ানো হয় সেটা কিন্তু এক প্রকার ফ্লোয়েম তন্তু বা বাস্ট ফাইবার বলা হয়। তো বাস্ট তন্তু কোথায় দেখতে পাওয়া যায়? পাট গাছে দেখতে পাওয়া যায়। তাহলে এই প্রত্যেকের কাজ কি? এই প্রত্যেকের কাজই হচ্ছে খাদ্যরস পরিবহন। তো এই চারটে ছিল ফ্লোয়েমের উপাদান, সিভ উপাদান, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। তাহলে এখানে যাচ্ছে আমাদের জটিল স্থায়ী কলা শেষ। আর পরবর্তী লাস্ট স্লাইড আমাদের রয়েছে কি বিশেষ স্থায়ী কলা। বিশেষ বা খরিত মানে যারা কিছু ক্ষরণ করবে। কি ক্ষরণ করে? এক একজন এক এক রকম ক্ষরণ করে। তো কি ক্ষরণ করছে আর ক্ষরণ গ্রন্থিটা কোথায় রয়েছে সেই অনুযায়ী আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বহিঃক্ষরিত গ্রন্থি সমূহ, বহিঃক্ষরিত গ্রন্থি সমূহ। আর একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি সমূহ। বহিঃক্ষরিত গ্রন্থি কি কি রয়েছে? বহিঃক্ষরিত গ্রন্থির মধ্যে এক্সাম্পল চলে যাচ্ছে, এক গ্রন্থিরোম। এখানে বেশ কয়েকটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। গ্রন্থিরোম যেমন বিচুটি গাছের যে দংশক্রম রয়েছে, বিচুটি পাতা যেটা গায়ে ঘষলে একটা সুন্দর আলাদাই ফিলিংস হয়। কি হয়? ইচিং হয়। কেন হয়? এই যে পাতার মধ্যে প্রচুর ছোট ছোট হেয়ারি স্ট্রাকচার রয়েছে, খুব ক্ষুদ্র ক্ষুদ্র হেয়ারি স্ট্রাকচার রয়েছে। তো এই একটা স্ট্রাকচারকে যদি আমরা দেখি কেমন দেখতে হয়, এই পাতার মধ্যে থাকা হেয়ারি স্ট্রাকচারগুলো এই রকম প্রকৃতির দেখতে হয়, যার মধ্যে এখানে বেশ কিছু কোষ থাকে, একদম গোড়ায় বেশ কিছু কোষ রয়েছে। আর এই কোষের মধ্যে থাকে সেই জিনিসটা যেটা আমাদের গায়ে লাগলে ইচিং হয়, মানে এখানে একটা রাসায়নিক বস্তু রয়েছে। এবার যখন এই পাতার সাথে কোনো প্রাণী গায়ে ঘষা লাগে বা কিছু হয়, তখন কি হচ্ছে? এই রোমের মাথাটা ভেঙে যায়। এই মাথাটা কি হচ্ছে? ভেঙে যাচ্ছে, মানে এরকম হয়ে ভেঙে যায়। আর তার ফলে এখান থেকে এই যে কোষের মধ্যে যে উপাদানগুলো ছিল এগুলো কি হচ্ছে? বাইরে রিলিজ হচ্ছে এবং এগুলো সেই প্রাণীর গায়ে লেগে যাচ্ছে। তখন কি হয়? তখন কিন্তু ইচিং হয়। তাহলে এইগুলো কোথায় ছিল? একদম বাইরের দিকে রয়েছে বহিঃক্ষরিত গ্রন্থি সমূহ। বাইরের মধ্যে এরকম কিন্তু গ্রন্থি রোম প্রেজেন্ট, রোমের মধ্যে গ্রন্থি রয়েছে যেখান থেকে কিছু ক্ষরিত হচ্ছে। তাহলে এটাকে কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি বিচুটির দংশক্রম। এটা এক প্রকার গ্রন্থিরোম, বিচুটির দংশক্রম। নেক্সট রয়েছে কি মধু গ্রন্থি হতে পারে। মধু গ্রন্থি, মধু গ্রন্থি কোথায় দেখতে পাওয়া যায়? কলসপত্রী গাছে দেখতে পাওয়া যায়। কলসপত্রী গাছে দেখতে পাওয়া যায়, মানে এরকম কলসপত্রী গাছে কি হয়? এরকম ধরো পাতাটা রয়েছে, তো এর মধ্যে বেশ কিছু মধু রয়েছে বা নেকটার রয়েছে, এর বাইরে দিয়ে ধরো এরকম ঢাকনা রয়েছে। তো যখনই এখানে কোনো পতঙ্গ এসে বসবে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। বা এরকম কোনো ঘটের মতন স্ট্রাকচারও রয়েছে, এরকম ঘটের মতন স্ট্রাকচারও রয়েছে যেখানে এই যে বাইরে দিয়ে এরকম পাতা পাতা থাকে, ঠিক আছে? তো ঢাকনাটা কি হয়ে যাবে? পরে বন্ধ হয়ে যায়। এই জায়গায় থাকে মধু গ্রন্থি। তাহলে এটাও কিন্তু এক প্রকার বহিঃক্ষরিত গ্রন্থি, বাইরের দিকে ক্ষরণ হচ্ছে। এখানে এসে কীটপতঙ্গ বসবে আর এটা কি করবে? ঢাকনা দিয়ে দেবে। ঢাকনা দিয়ে ওটাকে এনগালফ করে নেবে, ওই পতঙ্গ থেকে পুষ্টির রস শোষণ করবে। তো এরকম মধু গ্রন্থি রয়েছে। আর কি কি রয়েছে? হাইড্রাথোড প্রেজেন্ট থাকতে পারে। নেক্সট হচ্ছে হাইড্রাথোড বা পত্ররন্ধ্র। হাইড্রাথোড যেটাকে আমরা জলপত্ররন্ধ্রও বলতে পারি।
কিছু প্রাইমুলা বর্গের প্রাণী, মানে যেমন কচু, টমেটো, এই গাছগুলোর মধ্যে এই জলপত্ররন্ধ্র দেখতে পাওয়া যায়। কিরকম? ধরো এই যে কচু পাতা রয়েছে, এই যে কচু পাতা রয়েছে, তো এই কচু পাতার একদম অগ্রভাগে অনেক সময় ভোরবেলা উঠলে দেখতে পাওয়া যায় এখানে এক বিন্দু জল রয়েছে, এক বিন্দু জল এখানে এরকম জমা হয়ে থাকে, জলকণা দেখতে পাওয়া যায়। তো এইটাকে কি বলছি, ওই পাতার অগ্রভাগে কিছু কোষ এরকম ফাঁকা হয়ে একটা পত্ররন্ধ্র সৃষ্টি করেছে, মানে স্টোমাটা সৃষ্টি করেছে, যেখানে ওই পাতার যে এক্সেস ওয়াটারটা জমা হয়ে ওইখান থেকে রিলিজ হয়। এটাকে আমরা বলে থাকি জলপত্ররন্ধ্র বা হাইড্রাথোড। তাহলে এটাও এক প্রকার বহিঃক্ষরিত গ্রন্থির মধ্যে পড়ছে। তো এইগুলো ছিল বেশ কিছু এক্সাম্পল বহিঃক্ষরিত গ্রন্থি। এবার চলে আসছি অন্তঃক্ষরা গ্রন্থি, যেগুলো দেহের ভেতরে ক্ষরণ হয়, সেগুলোকে বলছি অন্তঃক্ষরা গ্রন্থি সমূহ। তাহলে এর মধ্যে কি কি রয়েছে? এক রয়েছে কিছু গ্রন্থি বা নালী, যেগুলোকে আমরা সাইজোজেনাস গ্রন্থি বলতে পারি, লাইসিজেনাস গ্রন্থি বলতে পারি। মানে এর আন্ডারে দুটো রয়েছে, একটা হচ্ছে সাইজোজেনাস গ্রন্থি আর একটা হচ্ছে লাইসিজেনাস গ্রন্থি। সাইজোজেনাস কাকে বলবো? যখন এই ধরো বেশ কয়েকটা কোষ রয়েছে, তো কোষগুলো পরস্পর থেকে ডিটাচ হয়ে গিয়ে, মানে পরস্পর থেকে ফাঁকা হয়ে গিয়ে মাঝখান দিয়ে যে গ্রন্থি সৃষ্টি করছে, মানে এই যে ফাঁকা জায়গাটা সৃষ্টি করলো, এই ধরনের গ্রন্থিগুলোকে আমরা বলছি সাইজোজেনাস গ্রন্থি। মানে কোষের মধ্যচ্ছদা, মানে কোষ পর্দাগুলো পৃথক হয়ে মাঝে যে ফাঁকা স্থান সৃষ্টি করছে সেটাকে বলছি সাইজোজেনাস গ্রন্থি। লাইসিজেনাস কাকে বলছি? এরকম কোষগুচ্ছ পরপর রয়েছে, তো মাঝের কোষটা ধরো মারা গেল, মৃত হয়ে গেল, তখন কি হচ্ছে, কোষের মাঝে অটোমেটিক্যালি ফাঁকা স্থান সৃষ্টি হচ্ছে, এই ধরনের গ্রন্থিকে আমরা বলবো লাইসিজেনাস। তাহলে কোষ সরে যাওয়ার ফলে যে গ্রন্থি সৃষ্টি হয় সেটাকে বলছি সাইজোজেনাস। কোষ মরে যাওয়ার ফলে বা মৃত হয়ে যাওয়ার ফলে যে ফাঁকা স্থান সৃষ্টি হচ্ছে সেটাকে বলছি লাইসিজেনাস গ্রন্থি। তো এই সাইজোজেনাসের এক্সাম্পল কি হবে? সাইজোজেনাসের এক্সাম্পল হবে পাইনাস গাছে দেখতে পাওয়া যায়, পাইনাস গাছের যে রজন নালী, রজন, তরুক্ষীর, এগুলো সব কিন্তু সাইজোজেনাস গ্রন্থির এক্সাম্পল। তাহলে এই যে রজন ক্ষরিত হয় এটা কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে রজন, তৈল গ্রন্থি, এগুলো সব কি এই অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে পড়ছে। লাইসিজেনাস কোন গাছে দেখতে পাওয়া যায়? লেবু গাছে দেখতে পাওয়া যায় লাইসিজেনাস গ্রন্থি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই এক প্রকার গেল। আর এক প্রকারের হয় ল্যাটিসিফার্স বা ক্ষীর কোষ, ল্যাটিসিফার্স বা ক্ষীর কোষ, অথবা আমরা ক্ষীর নালীও বলতে পারি। দুটো ভাগ আছে, পেঁপে গাছে ক্ষীর নালী দেখতে পাওয়া যায় আর ইউফরবিয়াতে ক্ষীর কোষ দেখতে পাওয়া যায়। তাহলে ক্ষীর কোষ দেখতে পাওয়া যায় ইউফরবিয়া গাছে, মানে কিছু ধরনের কোষ যার মধ্যে সাদা কিছু ক্ষীরের মতন সাবস্ট্যান্স খরিত হয়, আঠালো পদার্থ খরিত হয়ে ওই কোষের মধ্যেই জমা থাকে। আর ক্ষীর নালী মানে ভেতরে একটা নালীপথ তৈরি হয়েছে যার মধ্যে দিয়ে ওই ক্ষরণ বস্তুটা রয়েছে, পেঁপে গাছে দেখতে পাওয়া যায় ক্ষীর নালী। ঠিক আছে, তাহলে এই এক্সাম্পলগুলো আমাদের পড়তে হবে। দেখবে পেঁপে গাছ বাইরে থেকে আঘাত করলে ওই সাদা রঙের ক্ষীর নালী সেখান থেকে কিন্তু নির্গত হয়। তাহলে এগুলো গেল কি অন্তঃক্ষরা গ্রন্থি সমূহ, আর এগুলো যাচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি সমূহ। তো এই পর্যন্ত আমাদের টোটাল প্লান্ট টিস্যু মানে উদ্ভিদ কলা শেষ হচ্ছে। তো এই উদ্ভিদ কলা চ্যাপ্টারের এর পরবর্তী যে অংশগুলো রয়েছে চ্যাপ্টারে, যে ক্যাম্বিয়ামের গৌণ বৃদ্ধি, উদ্ভিদের গৌণ বৃদ্ধি এবং কলাতন্ত্র সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে পুরো ডিটেলসে পড়ব। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে সেশনটাকে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আগামী দিনে এই রকমই কনসেপ্ট আরও আসতে চলেছে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ক্লাসে। থ্যাংক ইউ।